সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানের ১৭৮তম পর্বে। স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমরা আসলে আলোচনা হিসেবে আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই আজকে নানান কারণে আবার বিচার বিভাগ, বিচার, রাজনীতি, এই সমস্ত আলোচনাগুলো কেন্দ্রবিন্দুতে চলে এসছে। আমরা সেই কারণে আমরা একটু বিষয়বস্তু পরিবর্তন করেছি। আমরা বিষয় হিসেবে যেটি লিখেছি সেটি হচ্ছে মুখোমুখি বিচার বিভাগ ও রাজনীতি। আর এই আলোচনায় এই আলোচনায় অংশ নেবেন, আমার সাথে আছেন ডান দিকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। তার পাশে আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আমার বাম প্রান্তে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মঈনুল ইসলাম, সাবেক মহাপরিচালক বিজিবি। দর্শক, আমরা ওনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের অনুষ্ঠানে। উনি এই প্রথমবার অন্তর্ভুক্ত হলেন। তার পাশে আছেন মঞ্জুলা হাসান বুলবুল, প্রধান সম্পাদক ২১শে টিভি। দর্শক, আমাদের আরেকটি স্টুডিওতে আছেন আসমা মিতা, সিনিয়র রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি, এবং আতিকুল আরেফিন, সিনিয়র সাব এডিটর, দৈনিক সমকাল। আমরা আলোচনা করার আগে সাম্প্রতিক সময় যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি সেই বিষয়ে কিছু বক্তব্য দেখে আমরা আলোচনা শুরু করতে চাই। আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যে শ্রদ্ধেয় আপিল বিভাগ যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করেছেন সেই সব যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মাননীয় প্রধান বিচারপতি তার রায়ে অনেক অপ্রাসঙ্গিক কথা, যেটা এই মামলার ফ্যাক্ট ইন ইস্যুর সাথে একদমই সম্পর্কিত না, সেরকম বক্তব্য দিয়েছেন। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। আমি মনে করি এই সকল রাজনৈতিক প্রশ্ন আদালত কর্তৃক বিচার্য বিষয় হতে পারে না। আমরা তাই এই বক্তব্যে দুঃখিত। ১১৬ অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থী আখ্যায়িত করার আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে রায়, তা প্রধান বিচারপতির যে রায়, তা যুক্তি নির্ভর নয়, বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত। আমরা যেহেতু এই রায়ে সংক্ষুব্ধ, তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে এই রায়ের রিভিউ করা হবে কি না। আমরা এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হই নাই। তার কারণ রায়ের খুঁটিনাটি বিষয়গুলি এখনো নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের নিরীক্ষায় মাননীয় প্রধান বিচারপতির রায়ে যেসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিব। অবাক লেগেছে যে দিস ইজ নট অ্যান অরিজিনাল কেস। এটা হচ্ছে আপনার হাইকোর্টের রায়ের উপরে আপিল, কিন্তু আনফর্চুনেটলি হাইকোর্টের রায়ের উপরে ডিসকাশন কিন্তু খুবই সামান্য। হাইকোর্টের রায়টাই তো মূল, ওনাকে দেখতে হবে, বুঝতে হবে এবং সেটা এক্সপ্লেন করতে হবে। উনি আপিল করবেন বা যাই করবেন, তো সেখানে হাইকোর্টের রায় নিয়ে কিন্তু তেমন কোনো ডিসকাশন আমরা পাই না এখানে। অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ বলতে চাচ্ছেন এই যে আমাকে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমাকে না রাখা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে যদি না রাখা হয়, তাহলে আমার জজ সাহেবরা আমার কথা শুনবে না, তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেশন চালানো মুশকিল হয়ে যাবে। চিফ জাস্টিস কি হেডমাস্টার নাকি? আর আপনার অন্য জজ সাহেবরা কি ছাত্র, যে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে ওনার ডিসিপ্লিন করতে হবে সবসময়? হোয়াই সো? অ্যান্ড ইফ দ্যাট বি সো, তাহলে আমাদের তো উনি নিজে যে কথা বলেছেন পার্লামেন্ট মেম্বারদের সম্বন্ধে, সে কথাই তো বলতে হয় যে তারা ইম্যাচিউর। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে মেম্বার্স অফ পার্লামেন্ট যেখানে থাকে সেইখানেই আমাদের যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এবং এইটাকেই বলা হয় অ্যাকাউন্টেবিলিটি। আপিল টাপিল উনি দুটো অপরাধ করেছেন। প্রথম হলো পঞ্চম সংশোধনীতে উনি নিজেই, যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখেছেন, তার কোনো অধিকার নাই এই বিষয়ে বিরোধিতা করা। আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে একজন সরকারি কর্মকর্তা, তিনি কি সরকারি কর্মকর্তা হিসেবে এই ধরনের সংবাদ সম্মেলন করতে পারেন? উনি তো ওনার আচরণ বিধি লঙ্ঘন করেছেন। আমাদের উচ্চতম আদালত এখনো সম্পূর্ণ স্বাধীন, যদিও সরকার
বারবার চেষ্টা করেছে, প্রতিনিয়ত চেষ্টা করছে এই স্বাধীনতাকে খর্ব করার জন্য, এবং এই ষোড়শ সংশোধনের রায় তারা দিয়েছেন ওই একটা মূল কথার উপরে ভিত্তি করে যে ষোড়শ সংশোধনী আমাদের স্বাধীনতাকে খর্ব করবে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়ের উপরে প্রতিক্রিয়া জানানো হয়েছে, তারা হতাশ হয়েছেন, সংক্ষুব্ধ হয়েছেন। তা হওয়ারই কথা, এই জন্যে যে তারা যে দানব সৃষ্টি করেছেন সেই দানবই তাদেরকে গ্রাস করতে চলেছে। এই দুঃসময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই রায় ন্যায় সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য নিঃসন্দেহে আশার আলো। যার নেতৃত্বে হাজার বছর বাংলা স্বাধীন হয়েছে সেই নেতার এখন নেতৃত্বকে অস্বীকার করেন, দুঃখ লাগে, করুণা হয়। যারা আজকে উচ্চ আসনে বসে বঙ্গবন্ধু ছোট করতে চান তারা নিজেরাই ছোট হয়ে যাচ্ছে, মনে রাখবেন। আমি শুধু বলতে চাই, এই ঘোলা পানিতে মাছ স্বীকার করবেন না বিএনপির বন্ধুরা। যখন যেটা পান সেই ইস্যু ধরে লাফিয়ে পড়েন। আপনারা এত গলাবাজি করেন প্রেস ক্লাবের বাইরে, আর ঘরের মধ্যে ছাড়া কিছু করতে পারেন না, তাহলে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। 4 বছর আমরা যেখানে থাকলাম কিছু করতে পারলেন। সেই জন্য যেটা টিকে যায় সেটা টিকে যায়। এখন মাত্র কয় মাস সময় আছে, 1 বছর সময় আছে। এখন সময় থাকতে জার্সি পরে প্র্যাকটিস করে মাঠে নামেন ইনশাআল্লাহ। এই রায়ের সমালোচনা করার, এই রায় নিয়ে কথা বলার প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে। এটা এখন পাবলিক প্রপার্টি। 71-এর মুক্তিযুদ্ধ কোন ব্যক্তির নির্দেশে, কোন ব্যক্তির একক নির্দেশে মুক্তিযুদ্ধ হয় নাই। এই কথা, এই রায়ের পর্যবেক্ষণ করার অধিকার কে আপনাকে দিয়েছে? কেন আপনি এই কথা বললেন? তার যদি নৈতিকতা থাকে, তার যদি সামান্যতম জ্ঞান থেকে থাকে, সামান্যতম বুঝ যদি থাকে, তিনি স্বেচ্ছায় চলে যাবেন। আর না হয় সেপ্টেম্বর থেকে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন আইনজীবীরা গড়ে তুলবে, এই বিশ্বাস আমার আছে। দুল ভাই, প্রথমে আপনাকেই ফ্লোর দিতে চাই। আসলে এই যেই পরিস্থিতিটা আমরা এই মাত্র কথোপকথনের মধ্য দিয়ে প্রত্যক্ষ করলাম, এইরকম পরিস্থিতির সাথে তো আমরা কখনোই মানে ছিলাম না। হালকা এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই দেখেছি, মাঝে মধ্যে মিডিয়াতে এসেছি, কিন্তু এর ঠিক মুখোমুখি অবস্থানটা আমরা আগে কখনো প্রত্যক্ষ করিনি। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার আজকের শিরোনাম হচ্ছে বিচার বিভাগ এবং রাজনীতি মুখোমুখি। তো এটার সঙ্গে আরেক লাইনও রাখা যেত, বিচার বিভাগ এবং রাজনীতি মাখামাখি। কারণ মুখোমুখি এবং মাখামাখি দুইটি আছে। আপনি বলছেন যে এখনো হয় নাই, তা না। আগের সাবেক বিচারপতি খায়রুল হক যখন ৫ম সংশোধনী বাতিল করেছিলেন, তখন আওয়ামী লীগের যে আচরণ ছিল, মানে মাখামাখির দিক থেকে, যেটা খুব ভালো কাজ হয়েছে। এটার মধ্যে দেশের শাসন চিহ্নিত হয়েছে, জিয়াউর রহমান মানে কি অপকর্ম করেছিলেন। তখন আওয়ামী লীগের সঙ্গে একটা মাখামাখি ছিল, তখন মুখোমুখি ছিল বিএনপির সঙ্গে। তখন বিএনপি বলেছে এর মধ্য দিয়ে মানে একটি বাস্তবতার অধীনে যে সামরিক শাসন এসেছিল, সেই সামরিক শাসনকে নিন্দা করা হয়েছে। আজকে আবার এইটার সঙ্গে মাখামাখির অবস্থা দেখছি বিএনপির সঙ্গে, মদুদ সাহেব সহ সবাই মাখামাখির জায়গায়, আবার মুখোমুখির জায়গায় আওয়ামী লীগ। কাজে বিচার বিভাগ কখন মুখোমুখি কখন মাখামাখি, এটা পর্যবেক্ষণ করবার ব্যাপার। আমি একটা কারণে খুব খুশি, মানে এর মধ্যে যে সকল তাত্ত্বিক আইনজীবীরা, বিচারকরা এই বিষয়ে আলোচনা করছেন, আমি সেরকম মেধা সম্পন্ন নেই। এই যে আলোচনাগুলি হচ্ছে, এটা যদি ধরেন বিচার বিভাগের বাইরে আমরা এখানে যে 4 জন বসে আছি, আমরা যদি আলোচনা করতাম তাদের আগে, তাহলে কার কি হতো বলা খুব মুশকিল। মানে সাবেক প্রধান বিচারপতি যে ভাষায় এই বর্তমান বিচারপতির রায়কে আলোচনা করেছেন, একজন সাবেক আইনমন্ত্রী এবং কি বলে খাদ্যমন্ত্রী যে ভাষায় কথা বললেন, এটা আমরা বলতে পারতাম না। কাজে এটা একটা ইতিবাচক দিক যে বাংলাদেশের কোনো জাজমেন্ট হলে পরে জাজমেন্ট সম্পর্কে এরকম আলোচনা করা যায়। তো এটা এখন আমার মনে হয় যে আমরা একটা গাইডলাইন পেতে পারি যে কারা কারা করতে পারেন, তার মধ্যে ওদের নাম থাকলে পারবে আর আমরা থাকলে পারবো না। কিন্তু এত কিছুর মধ্যেও আমি 2 জন ঠান্ডা মাথার রিয়েকশন আজকে দেখেছি। একজন হচ্ছে প্রধান বিচারপতি সিনহা। আজকে যখন বিএনপিপন্থী আইনজীবীদের নেতা জয়নাল আবদিন গতকালকে যখন পত্রপত্রিকায় খায়রুল হক সাহেবের কাগজগুলি তুলে ধরলেন, উনি একটা চমৎকার কথা বলেছেন যে আমরা বিচার বিভাগ কারো ট্র্যাপে পা দিব না। তার মানে ট্র্যাপ আছে, ট্র্যাপ কেউ করতে চায় প্রকাশ্যে বা নেপথ্যে। এটা আমি পরে হয়তো আরো ডিটেল বলবো যে এই ট্র্যাপের ব্যাখ্যাটা নিয়ে। এটার কাজে একটা ট্র্যাপ আছে, আমরা কোনো ফাঁদে পা দিব না। কাজে ফাঁদে ফেলার আছে এবং তিনি এটা বুঝেছেন, এবং যার ফলে যখন জয়নাল আবদিন সাহেব রুল চাইলেন তিনি রুলও দেন নাই,
তিনি বলছেন যে আমরা কোনো ফাঁদে পা দেব না। এটা হলো একটা চমৎকার ইতিবাচক এবং আমার কাছে খুব ইতিবাচক একটা সিদ্ধান্ত মনে হয়েছে। আরেকটি হচ্ছে আমাদের আইনমন্ত্রী অনেক কথা বলেছেন, কিন্তু বলেছেন যে আমরা এই রায়ের বিরুদ্ধে না, আমরা আইনগতভাবে এটা মোকাবেলা করব। তার রাজনৈতিক সহকর্মীরা যে ভাষায় কথা বলছেন তিনি সেই রকম সুরে কথা বলেন নাই। তিনি বলেছেন আমরা অসন্তুষ্ট, আমরা মনে করি ঠিক হয় নাই, কিন্তু আমরা আইনগতভাবে তিনি দুইটি সিদ্ধান্তের কথা বলেছেন, যে রিভিউ করা হবে কি হবে না সেটি আমরা দেখব। আরেকটি হচ্ছে যে কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপান্স করার জন্য আমরা চেষ্টা করব। এখন এটা আমি বুঝি নাই যে রিভিউ না করলে এক্সপান্স করার অন্য কোনো পদ্ধতি আছে কিনা, এটা কি সংসদ করতে পারে কিনা আমি জানি না সেটি। কিন্তু এখন এই রায়ের অন্য বিষয়গুলি নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, কারণ এত বেশি আলোচনা হয়েছে যে কেউ বলেছেন যে অপ্রাসঙ্গিক কথা বলেছে। আমার কাছে একটা প্রশ্ন ছিলই, মানে এটা এখনো আছে, যে বিচার বিভাগ সংসদ অকার্যকর, নির্বাচন প্রশ্নবিদ্ধ বা নির্বাচন ঠিক হয় নাই এইরকম মতামত দিতে পারে কিনা। যদি বিচার বিভাগ মনেই করে যে সংসদ কার্যকর না, তাহলে বিচার বিভাগের পরবর্তী দায়িত্ব থাকে যে এরকম একটা অকার্যকর সংসদ দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, সেই ব্যাপারে আদালতকে কিন্তু একটা সিদ্ধান্ত দিতে হবে। নির্বাচন ঠিক হয় নাই বা নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, এরকম অবজারভেশন যদি হাইয়েস্ট কোর্ট থাকে তাহলে মামলা করার দরকার নাই, কারণ সুপ্রিম কোর্টের তো ওই অথরিটি আছে, সোয়েমোটো জাজমেন্ট দেওয়ার অথরিটি আছে। কাজে সুপ্রিম কোর্ট হাইয়েস্ট অথরিটি অফ হাইয়েস্ট ইনস্টিটিউশন, যারা কনস্টিটিউশনকে ব্যাখ্যা করে। কাজে তিনি যদি মনে করেন যে একটা নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, মানে সাংবিধানিকভাবে নির্বাচন যেটি হওয়ার কথা, এটা যদি তারা মনে করেন যে এই নির্বাচনটি সঠিক হয় নাই, তাহলে এই সম্পর্কে তাদের আরও কঠোর সিদ্ধান্ত দেওয়ার কথা। এবং ওই নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে সেটা যদি তারা মনে করেন যে কার্যকর হয় নাই, তাহলে আরো সঠিক সিদ্ধান্ত দেওয়ার কথা। এই প্রশ্নটি আমার আছে যে মানে এইরকম একটা জাজমেন্টের মধ্যে আমরা ওই জায়গায় যেতে পারি কিনা, এই প্রশ্নটি ছিল। তবে আমি খুব খুশি যে এর একটা একাডেমিক আলোচনা হয়েছে। আমি রাজনীতির অংশটুকু বাদ দিয়ে একাডেমিক যে অংশটা আছে, সেই একাডেমিক আলোচনাটা আরো দীর্ঘদিন চলুক, এটা আমি চাই। এবং তার মধ্য দিয়ে আমাদের সুপ্রিম কোর্ট কি কি বলতে পারে, এবং আমরা সুপ্রিম কোর্টের বা হাইয়েস্ট কোর্টের একটা রায় বের হলে পরে গণমাধ্যম কর্মী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে বা সাংবাদিক হিসেবে আমি কি করতে পারি। সাধারণত এইসব বিষয় নিয়ে আলোচনা করতে একটু কুণ্ঠিত হই। আমার মনে হয় কিন্তু এইবার বোধহয় প্যান্ডোরার বক্স ওপেন হয়েছে, এবং যেভাবে আলোচনা হচ্ছে, আমি বলছি না যে মিডিয়াতে আমরা ওইভাবে আলোচনা করবো, কিন্তু আমরা এই কথা কিন্তু আমরা বহুবার বলেছি, আপনি জানেন যে ডিফামেশন ল কোন জায়গাটাতে আমরা লাইন ক্রস করছে। আমার মনে আছে যে মানব জমিন ভার্সাস এক বিচারপতি, যখন বিচারপতির একজন টেলিফোন রেকর্ড যখন মানব জমিন ছাপালো, তখন কেস হলো। সেই কেসে আমরা কিন্তু কোর্টকে বলেছিলাম যে এই যে একটা ক্যাসেট আমাদের হাতে আছে, যে ক্যাসেটের মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে একজন বিচারপতির কথোপকথনের পরিষ্কার প্রমাণ আছে, এটা একটা পত্রিকায় ছাপা হলো, তাকে আপনি কোর্টে নিয়ে আসলেন, তাহলে আমাকে বলতে হবে যে এইরকম প্রমাণ থাকার পর আমি লিখতে পারবো কি পারবো না। তখন কিন্তু হাইয়েস্ট কোর্ট বলেছিল যে তারা একটা গাইডলাইন দিবে, গাইডলাইন দেন নাই, বরং ওই বিচারপতি এখন আমেরিকায় চলে গেছেন। বিচারপতিরও বিচার হয় নাই, মানব জীবনেরও কিছু হয় নাই, কিন্তু আমাদেরকে হেনস্থ হয়েছিলাম। কাজে আমি তখন বুঝতে পারি নাই বা এখনো বুঝতে পারি না যে আমাদের লিমিটটা কত। এই বিচারপতির সঙ্গে যখন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন এই প্রধান বিচারপতির সঙ্গে কথোপকথন হয়েছে, তার রেকর্ড তার কাছে আছে, এই প্রধান বিচারপতি বললেন যে হ্যাঁ আমি কথা বলেছি, যে কণ্ঠস্বর আছে টিপের মধ্যে সেটা আছে। তখনও কিন্তু আমরা বললাম যে কণ্ঠস্বর আছে, সেটা জনকণ্ঠ ছেপে ভুল করলো কি সঠিক করলো, সেই ব্যাপারে একটা গাইডলাইন থাকা দরকার। মিডিয়াতে কিন্তু আমরা সেই গাইডলাইন পাই নাই। কিন্তু এইবার যেভাবে আলোচনাটা হয়েছে তাতে মনে হয় যে এই জায়গাগুলিতে কিছু ফয়সালা হওয়া উচিত। এটা দীর্ঘমেয়াদে আমাদের মিডিয়ার জন্য, সাংবাদিকদের জন্য একটা বড় কাজ হবে বলে আমার মনে হয়। জি আচ্ছা, এই একই বিষয়টা আপনি আপনার একটু প্রাথমিক একটু মতামতটা আর কি, যে বিষয়গুলো আমরা একটু উপস্থাপন করলাম, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। একটু আগে দুইজন মাননীয় মন্ত্রীর, নাকি তিনজন মন্ত্রী বোধহয়, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তাদের বক্তব্য শুনলাম। আমরা একজন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের বক্তব্য শুনলাম, তারপরে রাজনীতিবিদ, হ্যাঁ প্রধান বিচারপতি, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্যদের বক্তব্য শুনলাম। একটা কথা পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট সম্বন্ধে এবং শীর্ষ জুডিশিয়ারি সম্বন্ধে যে একটা রাগ ঢাক ছিল, যে একটা রহস্য ছিল, জনগণ ঠিক বুঝতো না কি ব্যাপারটা কি, বুঝবে কিরকম করে। কারণ আমরা আমাদের সেই ছাত্র জীবন থেকে দেখে এসেছি
জজ সাহেবরা সে ডিস্ট্রিক্ট কোর্টের জজই হোক, এমনকি এর নিম্ন পর্যায়ের অ্যাসিস্ট্যান্ট জজ বা সাব জজ বা মুন্সিফ, উপরের দিকে তো কথাই নেই, তাদের কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স আমরা দেখতাম না, খুব কম। এমনকি পারিবারিক অনুষ্ঠানাদিতে যেতেও সময় তারা খুব ভাবনা চিন্তা করে তারপরে যেতেন। এবার আমরা দেখলাম বাপরে বাপ, একেবারে জনসভায় আসতে মুখোমুখি। হ্যাঁ, শুধু জনসভায় আসতে বাকি, শুধু সেটা বোধহয় আর বেশি দিন নাই, চলে আসবেন। কেন মানে মিনি জনসভা যেগুলো, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি, এগুলাতে তো যাচ্ছেন। আগে কিন্তু কখনো এরকম ছিল না। আমরা যখন চাকরি করেছি, চাকরিতে ঢুকেছি, তখন এরকম ছিল না। যখন ঢুকেছি যেহেতু বহুদিন আগে, যে জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠানে যখন ঢুকতাম, ইটিভিতে থাকে মনে আছে, ঢুকে বলা হতো যে কারোর সাথে কথা বলা যাবে না, আপনি শপথ অনুষ্ঠানে ছবি নেওয়া যাবে কিন্তু কোনো বিচারপতির সাথে কথা বলা যাবে না। কথা বলা যাবে মানে রেকর্ড দূরের কথা, মানে তারপরে আদালতের মধ্যে কোনো ছবি তোলা যাবে না। আপনি কার্টুন আঁকতে পারেন বা এমনিতে হাত দিয়ে ছবি, এখন লাইভ সম্প্রচার আমরা করতে পারবো। তো যাই হোক, আদালত কক্ষের এত যেখানে আর কি রাগ ঢাক ছিল, এত যেখানে আড়াল ছিল, সেটা এমন পর্যায়ে চলে গেছে এখন যে একেবারে মুখোমুখি। এবং এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না, সত্যি কথা বলতে গেলে। আলাপ আলোচনা করুন, আচ্ছা ঠিক আছে, আগে কিছুই বলা যেত না। যেটা বললেন যে একাডেমিক ডিসকাশনটা, সেটা তো খুব ভালো, কিন্তু একাডেমিক ডিসকাশন ভালো, কিন্তু যেভাবে আর কি একাডেমিক, প্রথমে তো কিছুই ছিল না, একাডেমিক ডিসকাশনও করা যেত না, কিছুই করা যেত না, তাই নয় কি? একটা রায় হলে পরে আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি, আমরা আপিল করব, বা এই রায়টা আমরা মানতে পারছি না, আমরা ন্যায় বিচার পাইনি, এই ধরনের মতামত করা হতো। এই পর্যন্ত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা এমন জায়গায় চলে যাচ্ছে, নিজেদের মধ্যেই আর কি তারা, শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা জানা, কাদা ছোড়াছুড়ির মতো হয়ে যাচ্ছে। এটা কি ঠিক হলো? আমি মাননীয় বিচারপতি খায়রুল হক, যিনি আবার মঞ্চে অবতীর্ণ হয়েছেন, হওয়ার কারণও আছে, কারণ পুরা জিনিসটি হচ্ছে তার একটি জাজমেন্ট, সেটা নিয়ে ষোড়শ সংশোধনী, যেটা আর কি সেই ষোড়শ সংশোধনীর বাতিলের প্রেক্ষিতেই তো তিনি পঞ্চদশ, হ্যাঁ, মানে খায়রুল হক সাহেবের, তাই না কি? তো সেই প্রেক্ষিতেই তো তিনি আসলেন, সিনে আসলেন আবার আর কি। এসে আজকের পেপারে পড়তেছিলাম, তার প্রায় পুরো বক্তব্যটাই খবরের কাগজে এসে গেছে। অন্তত প্রথম আলোতে আমি দেখেছি তারা এটা ব্যানার হেডলাইন করেছেন এবং করে প্রায় পুরোটাই দিয়ে দিয়েছেন। এর মধ্যে কিছু কিছু উক্তি, আমি একজন অতি সাধারণ সরকারি কর্মচারী ছিলাম বা বিচার বিভাগেও কাজ করেছি কিছুদিন, আমি মনে করি এই উক্তিগুলা কোনো আদালত সম্বন্ধে এরকম, আর বিশেষ করে আরেকজন সাবেক প্রধান বিচারপতির কাছ থেকে এটা আমি আশা করিনি। তিনি বলেছেন যে ইয়েরা ইম্যাচিওর। এস কে সিনহা সাহেবের জাজমেন্টের মধ্যে তিনি বা তারা উল্লেখ করেছেন যে সংসদ সদস্যরা ইম্যাচিওর, অপরিপক্ক, তাদের বুদ্ধি পরিপক্ক না। ঠিক এই উক্তিটাকেই অবলম্বন করে মাননীয় খায়রুল হক সাহেব বলেছেন যে তাহলে আমি বলবো জজ সাহেবরাও ইম্যাচিওর। যে মুহূর্তে তিনি এই কথাটা বলেন যে জজ সাহেবরাও ইম্যাচিওর বা অপরিপক্ক, আমি মনে করি এটা কন্টেম্পচুয়াস, এটা জজদের বিরুদ্ধে একটা সরাসরি একটা উক্তি। তারপরে মাননীয় খাদ্যমন্ত্রী একটা কথা বলেছেন, এটা টেলিভিশনে দেখেছি, যে আমরা অনুরোধ করব এই মাসের মধ্যে, এই শোকের মাসের মধ্যেই তিনি যেন পদত্যাগ করেন জনাব এস কে সিনহা। যদি না করেন, এবং এই যদি না করেন এর পরে তিনি যে কথাটা বলেছেন, এটাও আমার কাছে, আমি বিনীতভাবে বলতে চাই, কন্টেম্পচুয়াস মনে হয়েছে। কি করবেন? আন্দোলন করব আমরা। তো এখন যখন কোনো আদালতের বিরুদ্ধে বলা হয়, সে আদালত উপজেলা পর্যায়ে হোক আর জেলা পর্যায়ে হোক বা শীর্ষ পর্যায়ের হোক, তার বিরুদ্ধে আন্দোলন করব আমরা এই রায়ের জন্যে, এটা তো ঠিক সম্মান প্রদর্শন হলো না, অবমাননাকর হয়ে গেল। অথচ দেখুন, প্রায় একই কথা আজকে ওই আইনমন্ত্রী মহোদয় বললেন, একই কথা বলেছেন অন্যরাও বলেছেন। এরকম ধরনের উষ্মা প্রকাশ বা এরকম ক্রোধ প্রকাশ, এরকম ধরনের একটা আক্রমণাত্মক ভঙ্গি বা বচন কারোর উদ্যোগে ছিল না। তো এটা
আমি খুব শুভ একটা লক্ষণ দেখছি না। এটা অনভিপ্রেত। সমালোচনা করুন, হ্যাঁ, রায় নিয়ে সমালোচনা দেবে, এটা একটা নতুন, যদিও একটা নতুন আঙ্গিক, এটা খুলে যেটা মঞ্জুর হাসানও বললেন যে এখান থেকে বোধহয় শুরু হলো যে আস্তে আস্তে এখন সমালোচনা করা যাবে রায়ের, বেশ ভালো কথা। কিন্তু তাই বলে আপনি শিষ্টাচার বহির্ভূতভাবে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রোশ এগুলো নিয়ে তো করতে পারেন, আন্দোলনের ডাক তো দিতে পারেন না। আর যাই করেন আপনি আন্দোলনের ডাক দিতে পারেন না। বুঝলাম যে আপনাদের বিশেষ করে জনাব খায়রুল হক সাহেবের জলুনি, তার যে ব্যক্তিগত অন্তর্জালা, জাজেস রিপাবলিক অফ বাংলাদেশ, হ্যাঁ মানে ওনার একটা, হ্যাঁ, উনি বলেছেন জাজেস রিপাবলিক অফ বাংলাদেশে আছেন। এটা একটা ব্যঙ্গোক্তি যদিও আর কি, যে কোন পিপলস রিপাবলিক বাংলাদেশ এখন জাজেস রিপাবলিক অফ বাংলাদেশ হয়ে গেছে। ওয়াই? আপনি এত তাড়াতাড়ি জনগণের উপর থেকে আপনার আস্থা চলে গেল কোন মাননীয় বিচারপতি? আমি যদি প্রশ্ন করি আপনাকে, আমরা তো মনে করি না এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই আপনাদের একটা জাজমেন্ট নিয়ে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক, এবং তা থেকে আপনি চট করে সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে এটা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, এটা বিচারপতি তন্ত্রী বাংলাদেশ। বিচারপতিতন্ত্র বাংলাদেশ এটা নয়, এটা গণপ্রজাতন্ত্রী বটে। তো এই ধরনের কিছু আর কিন্তু উনি তো বললেন এটা তো ধরেন প্রতিক্রিয়া, কিন্তু মূল যে ক্রিয়াটা প্রধান বিচারপতি ওই যেই কথাটা আসলে সরকারকে বা সরকারি দলকে ক্ষুব্ধ করেছে, সেটা হচ্ছে যে এই রায়টার ব্যাপারে বলছে না, এই রায়ের সাথে যে কিছু রাজনৈতিক পর্যবেক্ষণ এসছে সেটা নিয়ে এটা সম্বন্ধে আমি আমার ব্যক্তিগত মতামত আমি যদি আপনি আমাকে যদি বলতে দেন। দেখুন, যখন মাননীয় বিচারপতি খায়রুল হক তার যে ইয়েটা দিয়েছিলেন, রায়টা দিয়েছিলেন, কেমন সেই পঞ্চদশ ইয়ের সময়, সেটা মামলাটা ছিল কি নিয়ে? মুন সিনেমা, হ্যাঁ, একটা সিনেমা হল নিয়ে, মুন সিনেমা হলের মামলা ছিল। তো সেখানে যদি চলে আসতে পারে সংবিধান সংশোধনের ইত্যাদি ব্যাপার যদি চলে আসতে পারে, সেটা কি মুন সিনেমা হল আর একেবারে স্বাধীনতা, সংসদ, অনেক কিছু বিষয়ে অবতারণা করেছেন এটা ওনার জাজমেন্টের মধ্যে, যে মানে এখনকার যে সুপ্রিম কোর্টের অবজারভেশনের মধ্যে। না, আমি বলছি না, এটা ঠিক আছে। খায়রুল হক সাহেব যে খুব প্রসঙ্গক্রমে যে তিনি তার রায় দিয়েছিলেন তা তো না। সেখানে সিনেমা হলের ব্যাপারে তিনি, কেউ যদি বলে সেটাও তো ধান বানতে শিবের গীতের মতো ছিল। না, এখানে আমি একটা সেন্টেন্স বলে শেষ করি। আমি মনে করি সুপ্রিম কোর্ট তাদের যে ক্ষমতা, এটা আনফেটার্ড, এটা কোনো চেইন দিয়া, এটা কোনো রশি দিয়ে বান্ধা নয়। এখানে তারা দেশের মঙ্গলের জন্য, জনগণের মধ্যে রাষ্ট্রের মঙ্গলের জন্য, সর্বোপরি তারা রাষ্ট্রের মঙ্গলের জন্য তারা তাদের অবজারভেশন অবশ্যই দিতে পারেন। এবং এগুলো অনেক কথাবার্তাই কান টানলে মাথা আসের মতো অনেক কথাবার্তা এসে যাবে, এবং সেই কথাবার্তা বললে পরে আমাদের কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। এই তর্ক বিতর্কের মধ্যে সাধারণ মানুষের, আমরা যারা অনেকেই যারা মানে রাজনীতি করেন না, তাদের অবস্থানটা কি দাঁড়াবে? একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে না, তারা শিক্ষা নিচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি ঠিকই প্রশ্নটা আমাকে করেছেন যে সাধারণ মানুষের মধ্যে আসলে এখন বিষয়টা হচ্ছে জুডিশিয়ারির হাইয়েস্ট লেভেল সুপ্রিম কোর্ট, আর যারা আইন প্রণয়ন করেন সংসদ, এগুলি খুবই উচ্চ পর্যায়ের একটা লেভেল। সেখানে আসলে সাধারণ মানুষ আমরা তাকিয়ে থাকি, ওনারা কি ভালো জিনিস দেন, দেশের জন্য ভালো হবে, আমাদের জন্য মঙ্গল হবে। এই বিষয়ের মধ্যে আমি কথা বলতে পারছি এই কারণেই, কারণ আমরা আসলে সকলে কিন্তু রাজনীতির ভিতরে বসবাস করি। আমাদের কেউই কিন্তু কোনো জনগণ, আমি ডিফেন্সে চাকরি করি না, ব্যবসা করি বা যেটাই করি, আমরা একজন জজ সাহেব, একজন দোকানের ব্যবসায়ী, একজন পলিটিশিয়ান, সবাই কিন্তু রাজনীতির মধ্যে বসবাস করছি, কারণ এটা ছাড়া দেশ চলবে না। রাজনীতি থাকবেই দেশের ভিতরে। যে সামরিক নীতি থেকে রাজনীতির কথাটা আমি বলছি আর কি বেশি করে। তো সেই কারণে কথাগুলি আজকে বলার সাহস পাচ্ছি আর কি একটুখানি এখানে এসে। প্রথমত হচ্ছে যে আমি যেটা পজিটিভ ভাবে দেখি যে আমরা বিগত দিনগুলি দেখেছি এই ধরনের দুই ধরনের মত হলে হরতাল বন্ধ 3 দিন 4 দিন করে, অ্যাটলিস্ট এটা বাইরে সাধারণ পাবলিককে এফেক্ট করছে না এখন পর্যন্ত, কারণ এটা এখন পর্যন্ত বিবৃতি বা কোনো একটা জায়গার ভিতরে মন্তব্যের ভিতরে আছে। এবং এইটা আমি মনে করি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি। আমরা জানি আমাদের গণতন্ত্রটা তো সুসংহত হতে সময় লাগবে। আমাদের মাঝখানে যে রায়ও বলা হয়েছে 2টি সামরিক শাসনের সময় গিয়েছে, স্বাভাবিক। আমরা এখন একটা সুসংহত পর্যায়ে যাচ্ছি।
আমি এটা একটা ইতিবাচক দিক বলে দেখছি, যেটা ভাবে বলেছেন, উনিও যেটা বলেছেন যে কথাবার্তাগুলি শুরু হয়েছে, কারণ এখানে খুব দেশ পরিচালনার কিছু মৌলিক নীতিগুলির বিষয়ে আলোচনা হয়েছে। ধর্ম নিরপেক্ষের কথাটা কিন্তু একটা জায়গায় এসেছে। আমি এটা নিয়ে বেশ কয়েকদিন সাথে কথাও বলেছিলাম আমি, যে এটা ছিল সেকুলার, বাংলা ইংরেজি ছিল শব্দটা। সেকুলারের অর্থ হচ্ছে যে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে, যখন বাংলা করলাম বলে দিলাম ধর্ম নিরপেক্ষ, এবং ধর্ম নিরপেক্ষ আসলে আমরা মিন করে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমাদের কিছু যারা ধর্মভিত্তিক যারা রাজনীতি করেন তারা এটাকে বলে দিল ধর্ম নিরপেক্ষ মানে তোমার কোনো ধর্ম থাকতে পারবে না। আসলে সম্পূর্ণ একটা প্যাচ লাগিয়ে দিল, এবং প্যাচটা কিন্তু এখনো বিদ্যমান। জাতীয়তাবাদ প্রশ্নেও কিন্তু বাঙালি বাংলাদেশি এগুলো নিয়ে বহুত লেখালেখি অনেক কিছু হচ্ছে। আমার মনে হয় কতগুলি মৌলিক জিনিস যা আমাদের রাষ্ট্র পরিচালনা কি হবে এগুলো নিয়ে কিছুটা মানে কনফিউশন এখনো জনগণের মধ্যে থাকে আর কি, এবং এর থেকে আবার সৃষ্টি হয় কিছু বাই প্রোডাক্ট। আমাদের যে টেরোরিজম, এটা কিন্তু একটা বাই প্রোডাক্ট ওখান থেকে আসে। তারা মনে করে যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র যদি বাংলাদেশ পরিচালনা করে তাহলে সকলের জন্য সুশাসন এবং আইনের শাসন দিবে। তো যেটাই হোক, কিন্তু যে আলাপ আলোচনাটা আপনি বলছেন সেটা কি আপনি মনে করছেন যে একটা একাডেমিক ডিসকাশন বা নাগরিকরা যার যার মতামত উপস্থাপন করছে এরকমই বিষয়টা, না মানে অনেকের পেছনে অনেক রাজনীতি, ওই যে অনেকে মনে করছেন যে এটা শুধুমাত্র এটা স্বাভাবিক সাদা চোখের দেখার বিষয় না, এর পেছনে অনেক কিছু আছে। এই যে আমাদের এই কনস্পিরেসি থিওরি যেটা বলি আমরা তো একেবারে বহুত আগের থেকেই আমরা শুনে আসতেছি। আমরা যে কিছু হলেই আসলে আমরা একটা কলোনিয়াল পাওয়ার থেকে তো আসছি, তো ব্রিটিশ থেকে আসছি এবং পাকিস্তান থেকেও আসছি, সারাক্ষণ এই কনস্পিরেসি থিওরি আমরা বলে যাচ্ছি। কিন্তু কনস্পিরেসি যেটাই থাকুক না কেন সবে কিন্তু রাজনীতির অধীনে থাকবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটা অতএব অনেকেরই বড় বড় অপরাধের বিচার হয়েছে, অনেক বড় অপরাধের বিচার কেউ যেতেই জানে আদালতে। অতএব কনস্পিরেসি আসলে এখানে বলে লাভ নেই। এখানে হচ্ছে যে আমাদের রাজনৈতিক চাহিদাগুলি প্রাধান্য পেয়েছে বলে আমার কাছে মনে হয়। তাই আমি বিভিন্ন জায়গায় বলছি যে আসলে একটা কথা উঠে এসেছে যে আসলে জজ সাহেবদের যে আগের যেভাবে তারা বসবাস করতেন এখন তারা পরিবর্তিত হয়েছেন। আসলে আগেকার মানুষ কিন্তু কেবল ভোট দিয়ে চলে আসতো, আর কিন্তু কিছু করতো না। এখন কিন্তু মানুষ কিন্তু সক্রিয়ভাবে রাজনীতিভাবে আলোচনা করে। এই পরিবর্তনটা যারাই যায় তারা আবার পরে চুপচাপ এটাকে মেনে নেয়, ভুলে নেয়। কিন্তু আগেও যেরকম রাজনীতিবিদ বঙ্গবন্ধুদের সময়, মৌলানা ভাসানীর সময় যারা ছিলেন তারা কিন্তু রাজনীতিতে করতেন, কিন্তু এখন কিন্তু রাজনীতির মধ্যে যারা আছেন তারা কিন্তু ব্যবসার মধ্যে অনেক জড়িত আছেন। অতএব পরিবর্তন এসেছে, আমাদের দেশেও এসেছে, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা বিভিন্ন দেশেও কিন্তু। মানে আমাদের এখানে পরিবর্তনটা কি মানে ইতিবাচক মনে হচ্ছে আপনার কাছে? এখন তো আমাদের ইতিবাচক নিয়ে বাঁচতে হবে, ভালো মন্দ যেটাই হোক। আমরা আশা করি যে সামনে এটা একটা ইতিবাচক ফল দিবে, এছাড়া আসলে মানুষ বাঁচতে পারে না। আমরা তো বাংলাদেশে বাস করছি, আমরা যদিও অনেকেরই অনেক এক পা বা দুই পা বিদেশের নাগরিকত্ব পাসপোর্ট ইত্যাদি আছে, কিন্তু আমার তো নাগরিকত্ব পাসপোর্ট সবকিছু আমার দেশের। আমাকে বলতেই হবে যে আমি আশা করি সামনে সবই আসবে। তার মানে বিচারপতিদের যে আচরণের মধ্যে যে পরিবর্তনটা, এটা আপনি ইতিবাচক মনে করছেন? আমি সবকিছু ইতিবাচক। তারা যে বাইরে চলে এসে যে এখন ঝগড়াঝাটি ইত্যাদি করতেছেন, এটা ইতিবাচক না? আমি অতটা বলছি না। আমি বলছি যে আগে যেটা রাজনীতিবিদ যারা রাজনীতি করতেন, বঙ্গবন্ধু জেলে যেতেন, জেল থেকে বের হয়ে এসে আবার সেই জনগণের অধিকারের কথা বলতেন, আবার তাকে জেলে ঢুকানো হতো, আবার বেরিয়ে আসতেন। ওই রাজনীতি তো নেই এখন। এটাই আমি বলছি যে অতএব ওই সময়কার বিচারপতি যারা করতেন, যারা ব্রিটিশ আমলে যারা বিচারপতি ছিলেন, যারা পাকিস্তান বিচারপতি ছিলেন, তাদের থেকে এই পরিবর্তনটা এটা বাংলাদেশে আসবে। কারণ আসলে বললাম প্রথমে, আমরা সবাই কিন্তু রাজনীতির ভিতরেই বসবাস করি, এবং আমরা চাই রাজনীতি দেশটাকে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাক, সেটাই আমরা চাই। আমরা অন্য কোনো ইন্টারভেনশন কিন্তু আসলে চাই না এখন কোনো সময়। এটা আমাদের দেশে না, এটা তো আপনার প্রত্যাশা বলেন, কিন্তু বাস্তবটা কি সেটাও যদি একটু বলেন। আচ্ছা, বিষয়টা আপনার কাছে আসার আগে একজন সাংবাদিক আসমা মিতা, সিনিয়র রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি, তার কাছে একটু যাই। দীপু ভাইকে ধন্যবাদ আমাকে প্রশ্ন করবার সুযোগ দেবার জন্য। দুটি বক্তব্যের সূত্র ধরে আমি এখন প্রশ্নটি করতে চাই। প্রথম বক্তব্যটি হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হকের। তিনি আজ সংবাদ সম্মেলন করেছেন। জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এই সংবিধানের ষোড়শ সংশোধনীর নানান বিষয় নিয়ে, পর্যবেক্ষণগুলো নিয়ে তিনি কথা বলেছেন।
এবং বলবার একটা পর্যায়ে গিয়ে তিনি বলেছেন যে পর্যবেক্ষণে যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো এক্সপান্স করার উদ্যোগ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে এবং রিভিউ করা হবে কিনা সেটি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর গতকালকে অ্যাটর্নি জেনারেল আরেকটি সংবাদ সম্মেলনে সেখানে নানান বিষয়ে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন এবং সংবিধানের ষোড়শ সংশোধনী যেখানে বলা হচ্ছে যে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে থাকবে, যেটি বাতিল হয়ে গেল, অর্থাৎ যেটি বাতিল হয়ে গেল সেটি আগের অবস্থায় ফিরে যায় স্বাভাবিকভাবেই আমরা ধরে নিই। ফলে যদি বাতিল হয়ে যেয়ে থাকে তাহলে সেটা খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে যেটি থাকবার কথা সেটি তাদের কাছে থাকবে। সেই প্রশ্নটি অ্যাটর্নি জেনারেলকে করা হয়েছিল যে তাহলে কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে এটি বহাল থাকলো? তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন এই বিষয়টি এখনো পরিষ্কার নয়, এ ব্যাপারে আমি এখনই মন্তব্য করতে পারছি না, পরবর্তীতে এই বিষয়ে আমরা কথা বলবো। ফলে এই আইনমন্ত্রী যেহেতু পরিষ্কার করে বলেননি যে সরকার কিভাবে এই যে বক্তব্যগুলোকে এক্সপান্স করবেন তার কোনো ব্যাখ্যা তিনি আজ দেননি এবং অ্যাটর্নি জেনারেলও কিন্তু পরিষ্কার করে বলেননি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই বহাল থাকছেন কিনা এবং তিনি বলছেন পরবর্তীতে বলা হবে। ফলে সার্বিকভাবে ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের যে পর্যবেক্ষণ এসেছে সেই পর্যবেক্ষণের জন্য খানিকটা বা এই বক্তব্যগুলোর জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন না, নাকি এই পরিস্থিতিটা মোকাবেলা করবার জন্য তারা তৈরি নন, সেটা নিয়ে আমার ভেতরে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আচ্ছা আসমামিতা, এই প্রশ্নটা রয়েছেন, আমি একটু তাদের কাছ থেকে জানতে চাই ব্যাপারে। ঠিক আছে, এই প্রশ্নটা সহ আপনি যদি একটু আপনার অবজারভেশনটা। আপনি আমরা এখানে যারা আছি কেউ কিন্তু লয়ার না, ওদের বুলবুল তো বেশি আইনের কারণ উনি ডিল করছেন জানেন। এই রায়টি আমাকে খুব ইন্টারেস্ট দিয়েছে, কারণ আমি বলতে গেলে এই রায়ের অনেক অংশ অলরেডি আমার রিসার্চ ওয়ার্কের ভিতরে নিয়েছি। কারণ আমার কতগুলো রিসার্চের মধ্যে যে কতগুলো জিনিস বেরিয়ে আসছিল, যেটা হয়তো আমরা সবসময় বলি যে ইনস্টিটিউশন ফাংশন করছে না, ইনস্টিটিউশন তৈরি হচ্ছে না। আমি যখন ইলেকশন কমিশন ডাইসেক্ট করে দেখলাম যে এই ইনস্টিটিউশনটা কেন তৈরি হয়নি, তারও কতগুলো কারণ, ছোট ছোট কারণ বেরোচ্ছে। অত বিশাল কারণ আমি হয়তো এখনো বের করতে পারবো না, বাট ছোট ছোট কারণগুলো একত্র করলে দেখা যাচ্ছে যে ইন্টারনাল এক্সটার্নাল অর্গানাইজেশনাল প্রবলেম আছে। কোন ধরনের লোকজনকে দেওয়া হচ্ছে, সবকিছু মিলিয়ে ইনস্টিটিউশনের যে ফাংশন, যে ডায়নামিজম হওয়ার কথা সেটা হয়নি। এবং এটা ডেলিবারেট, কিছু কিছু জায়গায় ডেলিবারেট, কিছু কিছু জায়গায় বিভিন্ন সমস্যার কারণে। আমরা সবসময় বলেছি আমাদের ইনস্টিটিউশনগুলো শক্ত জায়গায় দাঁড়ায়নি, এবং এটার পিছনে কারণ হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্স, যে রাজনীতিটা এখন প্যাট্রন ক্লায়েন্ট রাজনীতিতে হয়ে গেছে। এটা টু অল। আজকে যেরকম এই রায় নিয়ে এক পার্টি অত্যন্ত মানে ধাক্কাধাক্কি করছে না, ঠিক আছে এটাই তো হওয়ার কথা ছিল, বুলবুল বলছেন, সেই পার্টি কিন্তু আরেকটা রায় নিয়ে একেবারে বিক্ষুব্ধ ছিল। তো কাজে এইখানে মানে কার সুবিধা হচ্ছে কি দিয়ে, ওটা হচ্ছে বড় কথা। ইনস্টিটিউশন হিসাবে এটার কতখানি গুরুত্ব আছে এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না। সরকার ডেফিনেটলি সংক্ষুব্ধ যে এখন যে পার্লামেন্টটা আছে সেই পার্লামেন্টে ওনারাই আছেন, আরেক পার্টি নাই। আরেক পার্টি যদি থাকতো তাহলে দেখা যেত সেও কিন্তু এই লাইনে কথা বলছে, কারণ তখন তারও একটা স্টেক হতো। আমি ছোট একটা এক্সাম্পল দিই। ওই দিন আমি একটা টক শোতে ছিলাম, তখন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, উনি আক্ষেপ করে বললেন যে এখন তো ভাই সবই নমিনেশন যেই নেয় সেই বিজনেসম্যান, আর না হলে হয় আমলা না হয় বিজনেসম্যান, রাজনীতিবিদরা তো নাই। আমি হয়তো এগুলো অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, কিন্তু এগুলো খুবই প্রাসঙ্গিক। তো আমি ওখানে ওনাকে বললাম, আমরা দুইটা আরপিওতে দুইটা ধারা করেছিলাম। একটা ছিল যে মিনিমাম 3 বছর না হলে আপনি নমিনেশন দেবেন না, এবং এটা কিন্তু পলিটিক্যাল পার্টির সব পার্টির সাথে আলোচনা করে করা হয়েছিল, সবাই ওয়েলকাম করেছিল, না এটা ঠিক আছে। যে রাতারাতি উঠে এসে একজন পলিটিশিয়ানের হক মারে আরেকজন টাকা পয়সা দিয়ে মনোনয়ন নিয়ে যায়, এটা তো খোলামেলা কথা, তো নতুন কোনো ব্যাপার, এভরিবডি নোজ অ্যাবাউট ইট। যেমন আই ক্যান নেম, কারণ আমি তো একটা ইনস্টিটিউশনের মধ্যে ছিলাম, আই ক্যান নেম। আরেকটি করেছিলাম যে এই যে আমাদের যারা সরকারি চাকরি করেন, একটা উঁচু লেভেলে গিয়ে উনি মনে করেন যে আমার রিটায়ারমেন্টের সময় আসছে আর 2 বছর আমি একটা নমিনেশন নেবো কোনো পার্টির কাছ থেকে। উনি কি করেন, উনি সব কনসেন্ট্রেট করেন তার নিজের এলাকাতে। উনি এলাকা ভিজিট করেন, যদি আমার কাছে ক্ষমতা থাকে সে টাকা পয়সা আমি এলাকাতে দেই, স্কুল করি, কলেজ করি, মাদ্রাসা করি। হি ইজ নট সাপোজ টু ডু দ্যাট।
কিন্তু করছে, আজকে করছে। এগুলো অনেক আলোচনা করার পরে আমরা প্রথমে 5 বছর করেছিলাম, তারপরে অনেক অনেক পলিটিশিয়ানদের সাথে কথাবার্তা বলে অন্যান্য অর্গানাইজেশন আমরা এটা 3 বছর করেছিলাম। এটা হোল্ড করলো। এখন শুনছি যে এটাকে উঠিয়ে দেওয়া হবে। তো এই প্রসঙ্গে আমি এখন ডিসক্লোজ করতে পারি, কারণ মাননীয় বা মহামান্য রাষ্ট্রপতি অফ ইন্ডিয়া এখন নেই, উনি আমাকে একটা কথা বলেছিলেন ওনার ইন্টারভিউতে, যে আমরা কখনো পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া সরাসরি আমরা কখনো সিভিল অর মিলিটারি ব্যুরোক্রেটদেরকে নমিনেশন দেই না, এক্সেপ্ট ইন ফিউ এক্সেপশনাল কেস। এবং এটা বলে একটু মুচকিও হাসলেন, হাসিটা বুঝলাম যে কেন বলে এটা দেই না, এই কারণে যে এই ইনস্টিটিউশনগুলোতে অ্যাসপারেশন হয় এবং এই ইনস্টিটিউশনগুলো তখন ইনফিল্ট্রেটেড হয়, পলিটিসাইজড হয়, তখন তার সবাই অ্যাসপারেশন বাড়ে। আচ্ছা, একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। তো এই যে ইনস্টিটিউশনগুলো যেভাবে আমাদের দেশে, আমাদের সাংবাদিকদের মধ্যেও আছে তো অর্ধেক রাজনীতিক অর্ধেক সাংবাদিক। সাংবাদিক তো ওইভাবে ইনফ্লুয়েন্স করতে পারছে না। আপনার সরকারি জায়গা থেকে আপনি একটা ইনস্টিটিউশনকে পাবলিক পজিশন হোল্ড করে যেভাবে, হ্যাঁ হ্যাঁ। এখন কথাটা হলো কি, হোয়াট হ্যাভ উই ডান উইথ দ্য ইনস্টিটিউশন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ইনস্টিটিউশনগুলোকে আমরা কি, সেটা সংসদ হোক, সেটা ইলেকশন কমিশন হোক, দুদক হোক, অ্যান্ড জুডিশিয়ারি হোক। এখন আমি এই রায়টা পড়েছি, যে বললাম পুরোটা তো 799 পৃষ্ঠা, তো আমি ওই চুম্বক অংশ যেখানে আমার দরকার আমি এগুলো পড়েছি, এবং পড়ে আমার সাধারণ একটা ইমপ্রেশন যে দিস ইজ নাথিং নিউ। ওখানে কোনো নতুন কথা বলেননি, হয়তো 2-4টা শব্দ ডেফিনেটলি অত খারাপ লাগতে পারে, 2-4টা শব্দ হয়তো আরো একটু মাইল্ড হতে পারতো, বাট এভরিথিং হ্যাজ কাম ইনটু এ ক্রোনোলজি। আচ্ছা, যেটা আমি পড়লাম, আমার ইমপ্রেশন, ক্রোনোলজি, যে ইনস্টিটিউশন ওখানে বলা আছে যে ইনস্টিটিউশনগুলো ফাংশন করছে না, ইনস্টিটিউশনগুলো ফাংশন মানে শক্ত ভিতে নেই। মোদ্দা কথা হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো যেভাবে এখন আছে সেইভাবে এই 16th অ্যামেন্ডমেন্টটা যদি করা হয় তাহলে সেটা ঠিক হবে না, এটা হচ্ছে মোদ্দা কথা। এখন এইখানে পলিটিক্সের বিষয়টা চলে আসছে, বিকজ কতগুলো কথা বলে কোনো একজন ব্যক্তি দ্বারা কোনো দেশ বা জাতি তৈরি হয়নি না, এটা তো ধরেন কোনো একটা ব্যক্তি দ্বারা আমিত্ব রাশক্তি, ঠিক আছে, এগুলো ওনারা বলছেন, সেগুলো আমি বললাম যে সেখানেও তো কিছু মডিফিকেশন হতে পারে বা কিছু লাইক হতে পারে, বাট আমি একাই সব দৃষ্টি, বাট দ্য ফ্যাক্টগুলো যে ইনস্টিটিউশনগুলো গ্রো করেনি, এবং ইলেকশন কমিশন সম্বন্ধে বলা আছে এখানে, ইলেকশন প্রপারলি না হলে তার ডেমোক্রেসি হবে না, এগুলো তাত্ত্বিক কথা, না এগুলো তাত্ত্বিক কথা, এগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট। আপনি কোনো কিছু লিখতে গেলে আপনাকে থিওরিটিক্যাল কনসেপ্টে আসতে হবে। ইলেকশন যদি প্রপার না হয় তাহলে ডেমোক্রেটিক সিস্টেম প্রপার চলবে না, এন্ড দ্যাটস হোয়াট ইট ইজ। এখন এটা হচ্ছে কি, কতগুলো জিনিস ইট কেম, এবং এখানে অনেকগুলো রেফারেন্স আসছে, স্টার্টিং ফ্রম জেফারসন থেকে শুরু করে, চিফ জাস্টিস মার্শাল থেকে শুরু করে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের রায়, এইসব বিষয়ের উপরে। তো সেইখানে যে বিষয়টা আমি দেখছি যে এটা বর্তমানে যারা সরকার আছেন তাদের সংক্ষুব্ধ হওয়ার কথা। এই যে বললাম যে কারণ সংসদে অন্যরা নাই, এই জন্য অন্যরা খুশি হচ্ছেন। ওনারা যদি থাকতেন তাহলে কিন্তু এই জিনিসটা দেখা যেত সবাই মিলে কথা বলছেন। যেরকম ওই 3 বছরের মনিটরিয়াম যখন উঠলো তখন কেউ কথা বলে নাই, তখন কিন্তু বিএনপি সংসদে ছিল। আমি জিজ্ঞেস করলাম সবাই মিলে মনে হতো না আর কি, যদি আরেক পক্ষ সে যদি বিরোধী দলে থাকতো সে কি মোটো করতো না, কেন? সংসদের কথা আপনি তো সংসদকে ক্ষমতায়ন করছেন, উনি তো সংসদে আছেন, কাজে আমি কেন করবো? আজকে আমাকে বলেন যে বিএনপি একবার মুখ দিয়ে বলছে যে আমরা ক্ষমতায় আসলে পরে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবো, বা উইল এস্টাবলিশ সহায়ক সরকার, বা আমরা ইলেকশন কমিশনের জন্য একটি আইন তৈরি করবো যে আইনের মাধ্যমে পিপল উইল বি সিলেক্টেড। পলিটিক্যাল পার্টি আমাদের দেশে যে যার মতো ওই সুবিধাগুলো না বলছে তো ভিশন 2030 তে তো বলছে, কি বলেছে বলেন? বলছে যে একটা বড় কথা তো বলছে যে প্রধানমন্ত্রীর যে একচেটিয়া ক্ষমতা সেটা থাকবে না, এবং দ্বিকক্ষের পার্লামেন্টের কনসেপ্টটা নিয়ে এসেছে, সেটা বলছেন যে ওটা আলোচনা করব।
স্পেসিফিক কোনো কথা বলেছেন যে এইভাবে সেটা বলার তো সময় চলে যায়নি এখনো। আমি আপনার ম্যানিফেস্টোর জন্য ম্যানিফেস্টোর পড়ার কথা, কিন্তু আপনি যখন একটা ভিশন দিলেন, কনসেপ্টটা দিয়েছে, মানে আপনি সেই কনসেপ্টের মধ্যে তো আসেনি। সেই কনসেপ্টের মধ্যে আগামী সরকার কিভাবে, ইলেকশনটা কিভাবে হবে সেটাও তো আসেনি এখনো। তো সেটা বলে পরে আসবে না। আমি বলছি যে এইভাবেই শুধু তারা নয়, যারাই আসে তারাই এই কথা বলে। ঠিক অঙ্গীকারের কথাই বেশি আসলে, অঙ্গীকারের কথা বেশি আসে। এখন এই রায়টা যদি ওই পার্সপেক্টিভে দেখা হয় যে কি অবস্থা এখন আছে আমাদের রাজনীতি, তাহলে কিছু কিছু জায়গা ছাড়া আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ প্র্যাকটিক্যাল এবং এটা ফ্যাক্ট। এটা শুধু এই বর্তমান সরকারের জন্য নয়, অতীত সরকারের জন্য তাই হয়েছে। এবং উনি মার্শাল্লার ডেসক্রিপশন দিয়ে বললেন বেনানা রিপাবলিক হয়ে গেছে। সবকিছু এটার মধ্যে আছে, কোনো বাতিল নেই। কিছু কিছু জায়গা যেখানে আছে সেখানে হয়তো এটা ইন্টারপ্রিটেশন অন্যরকম হতে পারে। বাট একটি বিষয় যেটা আমি মনে করি যে এটা একটা, আপনাদের সময়কার কথা আবার বলা আছে, সবই আছে, জি সব এভরিথিং ইজ দেয়ার। বললাম তো আমি এই অংশটুকু খুব ভালো করে পড়েছি। যেটা একটা কথা যেটা আছে যে আমি এটা সাধারণ মানুষ হিসেবে মনে করি পাবলিক পারসেপশনটা আপনাকে দেখতে হবে। হোয়াট ইজ পাবলিক পারসেপশন? এই কারণ এই রায় তো, এটা তো ধরুন সাধারণ মানুষ পড়বেও না, কিন্তু আমরা এই আলোচনা করে পেপারে এসে এটার উপরে আরো নানান ধরনের আলোচনা করে এটা পাবলিক পারসেপশন চলে গেছে। হোয়াট ইজ দ্য পাবলিক পারসেপশন মাইনাস 35% or 40% যারা এই দলকে সাপোর্ট করে, ওই দলকে সাপোর্ট করে, সাধারণ মানুষ কি মনে করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ ইট হ্যাজ বিকাম পাবলিক। শুধু পাবলিকই হয় নাই, ইট হ্যাজ বিকাম ইন্টারন্যাশনাল পাবলিক। কারণ যেই মুহূর্তে এই রায়টা বের হয়েছে, এই রায় কিন্তু অ্যাজ এ রেফারেন্স চলে গেছে অন্যান্য জায়গায়, চলে যাবে, যেমন অন্যান্য রেফারেন্সগুলো এখানে আসছে। তো পাবলিক পারসেপশনটা কি বলে, কাজে যখন পলিটিক্যাল পার্টি বা কোনো পার্টি যেটাই বলুক না কেন, they have to see the public perception. So what is the public perception? এটা কি পাবলিক পারসেপশনটা বাড়িয়ে দিলাম, বা এটা নিয়ে এখন রাস্তাঘাটে আলোচনা হবে, যে বুঝবে সে আলোচনা করবে, যে বুঝবে না সেও আলোচনা করবে। পাবলিক পারসেপশনটা কি হলো? এই যে স্যার যে বললেন, উনি বললেন যে আন্দোলন করব, আপনি কি বলে আন্দোলনটা করবেন? তো কাজেই যখন আমরা কথা বলি তখনও কিন্তু একটা সংযত হয়ে যে পাবলিক পারসেপশন কি, লেট আস ফাইন্ড আউট পাবলিক পারসেপশন, এটার উপরে। এবং এই আলোচনা করে কিন্তু আমরা পাবলিক পারসেপশনটাকে আরো তৈরি করার রাস্তা করে দিচ্ছি। দ্যাট ইজ অলসো গুড। রায় নিয়ে কথা বলা যাবে না, এটা কিন্তু নতুন কথা নয়, এর আগেও কথা হয়েছে রায় নিয়ে। 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা হয়েছে তার আগে। আর এই যে প্রায় দেখি আমরা, আমাদের ছোট একটা মামলা ধরেন ইলেকশন কমিশনে 400 পৃষ্ঠা। আমি তো প্রায় বললাম যে আসল কথা কোথায়, অপারেটিভ পোর্শন, বাকি তো মানে রেফারেন্স, সবকিছু রেফারেন্স আসছে। 300-350 পৃষ্ঠার একটা মামলা, ধরুন কারো ইলেকশন রেজাল্ট নিয়ে মামলা, পরে আমাকে বুঝতে হতো যে হুইচ ওয়ান, আমার মতো সাধারণ মানুষের, যে কোনটা হচ্ছে অপারেটিভ রায়, কোনটা আর অবজারভেশন। আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি মানে একটা রায় দেওয়ার আগে তার পক্ষে যে যুক্তিগুলি সেগুলি দিয়ে আছে, কিন্তু এখানে কিন্তু যেটা সমালোচনাটা যে কারণে আসছে যে এমন কিছু অবজারভেশন দেয়া হয়েছে। আমি সেটা বললাম যে কিছু কিছু জায়গা আছে যেটা হয়তো আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়নি। জি জি, হ্যাঁ, কিছু না, অনেকগুলো জায়গা। মানে আমি যা পড়ছি, আমি তো পুরো রায়টা পড়িনি, আমি শুধু বললাম যে আমি ওই অংশগুলো পড়ছি। ইলেকশন কমিশনে যখন বলছে তখন ওটা পড়লাম, তার সাথে আশেপাশে যেগুলো, আমি আবার অনেকে জিজ্ঞেস করলাম কত পৃষ্ঠায় কোন পৃষ্ঠায় কোনটা আছে। ভেরি ডিফিকাল্ট, 799 পৃষ্ঠা আপনি ডাউনলোড করে পড়া, জাজমেন্টের সুখপাঠ্য না, এটা খুবই ডিফিকাল্ট। কিন্তু কথাটা হচ্ছে যেটা আমি বলার চেষ্টা করি, কিন্তু আরেক অর্থে কিন্তু বিএনপিরও কিন্তু মানে খুব খুশি হওয়ার কারণ নেই, একটা জায়গায় কিন্তু বিএনপিকেও এখানে কারো খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি তো বললাম আপনাকে, এখানে পুরোটা বলা আছে। কিছু কিছু জায়গা যেখানে ক্যাচি আছে, কিছু কিছু জায়গা যেমন ডিসফাংশনাল, পার্লামেন্ট ইজ ডিসফাংশনাল। আমি জানি না ওইখানে ডিসফাংশনাল পরিবর্তে আর কোনো শব্দ ইউজ করা যেত কিনা, যে ডিসফাংশনাল। এগুলিতে এডিটিং এ আপনি একটা শব্দ না, এই জায়গাটাতে আর কোনো শব্দ নিশ্চয় অল্টারনেট, মানে আপনি করলে হয়তো আরেকটা শব্দ হতো। বাট কথাটা এখানে এখন বর্তমান সংসদ সম্পর্কে আর কি বলবে না, বলার তো দিস ফ্যাক্ট। আবার আপনি যদি বলেন যে আর্টিকেল 70,
আর্টিকেল 70 দেখে আর্টিকেল 70 মানে হচ্ছে যে মূল সমস্যাটা তো 70 আর্টিকেল 70 নিয়ে মানে এবং পলিটিশিয়ানরাও যারা যারা তারাও তো সমালোচনা করছেন আর্টিকেল 70 নিয়ে। হ্যাঁ, আর্টিকেল 70 একটা পোর্শন আপনি রাখতে পারেন যে এই সময় আপনার দলের বিরুদ্ধে কোনো ভোট করতে পারবেন না, বাট আলোচনাই করা যাবে না, এটা আলোচনাই করা যাবে না। হ্যাঁ, মেজর আক্তারকে দিলাম বাইর করে দিয়ে, অমুককে বাইর করে দিলাম, তুমি আলোচনা করলা কেন? এই আর্টিকেল 70টা আমার মনে হয় আর্টিকেল 70 কে আলোচনা করা যাবে না, আলোচনা আপনি করতে পারবেন না, ফ্লোর ক্রস না, আপনি আলোচনা করতে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন, ভোট দিতে পারা যাবে না। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত দল দিয়ে জাজমেন্টে তো ওইটাই বলা হয়েছে যে যদি আপনাদের সংসদ আলোচনাটাও তো পজিটিভলি নেওয়া হয় না, অনেক সেটা ভিন্ন জিনিস, কিন্তু আলোচনা করলে আপনাকে দলের থেকে হয়তো চিন্তা করতে হবে যে আমাদের এখনো এদেশে ওইরকম তোফাল সাহেবের মতো বা নাসিম সাহেবের মতো বা মদুদ সাহেবের মতো এইরকম পলিটিশিয়ান কয়জন আছে সংসদে বলেন যারা বুঝবে আর্টিকেল 70? সংসদের যে হিসাব দিলেন তাতে ওইরকম আর কই হবে করতে গেলে ওই তো বেশিরভাগই তো মনে করে ভাই আমি কথা বললেই আমাকে আর্টিকেল 70 পাই। হ্যাঁ, একটা খড়গ থাকে, এটা এমন কিছু না, অত আর্টিকেল 70 সময় দেন। জি জি, আতিকুল আরিফিন, সিনিয়র সাব এডিটর, দৈনিক সমকাল, তার কিছু অবজারভেশন বা প্রশ্ন আছে সম্ভবত। হ্যাঁ, ধন্যবাদ দীপু ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি কোনো প্রশ্ন করতে চাইছি না, আমি একটু যুক্ত করতে চাইছি, যদিও আমাদের সম্মানিত আলোচকরা এরই মধ্যে আসলে ব্যাপারটা পরিষ্কার করেছেন। আর প্রশ্ন করার সুযোগ নেই কারণ সে প্রশ্নটা আসলে যেটা এখন সবার প্রশ্ন যে সেটা অলরেডি মিতা করেছেন। তো আমি যেটা বলতে চাইছি যে মুখোমুখি বিচার বিভাগ ও রাজনীতি এটা কিন্তু প্রথম নয় আসলে আমাদের দেশে, কেননা এর আগে যখন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় হয়েছিল তখন থেকে এটা আসলে বিস্তৃতভাবে আমাদের রাজনীতির মধ্যে চলে আসছে। অর্থাৎ মুখোমুখি বিচার বিভাগ ও রাজনীতি যদি আমরা বলি তাহলে সেটার শুরুটা আসলে তখন থেকে। আর দ্বিতীয়ত রায়ে বিভিন্ন পর্যবেক্ষণ এসেছে যেটা নিয়ে আমাদের রাজনীতিবিদরা কথা বলছেন, কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয় যে আমাদের রাজনীতিবিদরা সবগুলো পর্যবেক্ষণের ব্যাপারে কিন্তু মন্তব্য করছেন না। মূলত আমাদের দুটি প্রধান রাজনৈতিক দল বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি, তারা তাদের মতো করে যে অংশটা তাদের জন্য সুবিধাজনক মনে করছেন সে প্রসঙ্গে মন্তব্য করছেন। আর আমাদের আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল যে সংবাদ সম্মেলন করেছেন শেষবার, সেখানে আইনমন্ত্রী দাবি করেছেন যে এই রায়ের এই পর্যবেক্ষণের বিভিন্ন বিষয়ে সরকারের আপত্তি রয়েছে, তো এই অংশগুলো এক্সপান্স করতে হবে। কিন্তু আসলে রায়ের অংশ তো এক্সপান্স করার মনে হয় সেভাবে সুযোগ নেই। তো ওনারা যেটা করতে পারেন, আমি যেটুকু বুঝতে পারছি বা আমার হয়তো ভুল হতে পারে, যে এটা রিভিউ করা যেতে পারে, কিন্তু রিভিউ হবে কিনা ষোড়শ সংশোধনী বাতিলের এই রায় নিয়ে সেটা ওনারা এখন পর্যন্ত পরিষ্কার রিভিউর প্রতি আবেদন করতে পারে। আরেকটা হলো যে এই অবজারভেশন গুলো সংসদে নিয়ে এসে বলতে পারে যে এইগুলি সংসদের কাছে গ্রহণযোগ্য না, এরকম সেটা তো বলতেই পারে, ছাড়া তার যেতে পারে না। ওটা রিভিউর জন্য যে আবেদনই করতে হবে তার কোনো কথা না, রিভিউ কিন্তু আবেদন ছাড়াও হতে পারে। জি, তারপরে আর কিছু সেটাই যে রিভিউ করবেন কিনা এখনো ওনারা সেটা নিশ্চিত করেননি, বলা হচ্ছে যে এটা ওনারা পরে জানাবেন। তো এই হচ্ছে মূলত বিষয়। আর রায় পর্যবেক্ষণের অংশে আরো বিভিন্ন বিষয় রয়েছে, কিন্তু ওই বিষয় নিয়ে আমাদের প্রধান রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা তেমন আলোচনা করছেন না। আচ্ছা আতিক, আমি একটা প্রশ্ন করি, এই মানে এখন যে পরিস্থিতিটা আমরা দেখছি, আজকে গতকালকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, বক্তব্য দিয়ে, এটা কি মানে এইটা কি একাডেমিক ডিসকাশনের মধ্যে আছে, না এটার মধ্যে দিয়ে একটা বা পরিস্থিতি একটা মানে নাগরিকরা আমরা উদ্বিগ্ন হব, নাকি না এর থেকে শিক্ষা লাভ করে আরো শিক্ষিত হওয়ার চেষ্টা করব, কোন দিকে যাচ্ছে? আসলে এটা এক কথায় বলা যাচ্ছে না, কারণ এর মধ্যে দুটো দিকই রয়েছে। কেননা কখনো কখনো মনে হচ্ছে যে রায় নিয়ে সমালোচনা যেভাবে করা হচ্ছে যে সেখানে মনে হয় শালীনতার সীমাটা লঙ্ঘিত হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি এই প্রশ্নটা বলবো, আপনাকে শুরু করি, একটু অ্যাড করি। সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আমি এখানে দেখি না।
আচ্ছা না উদ্বিগ্ন আমি বলি একটা পারসেপশন কিন্তু আছে এইটা এই মুখোমুখি মানে এই নয় যে একেবারে একটা না শুধু ডিসকাশনে আমি একটু যেটা বলি বুলবুল ভাইয়ের কাছে আমি খোলাসা করি কারণ সবাই মনে করছেন যে এই ঘটনাটা শুধুমাত্র এই কোর্টে না এর নেপথ্যে অনেক কিছু আছে। এই নেপথ্যটা আমি শুরুতে একটু বলেছিলাম। আমি প্রথমে আসমামিতা যে দুইটি প্রশ্ন করেছিল সেটি নিয়ে একটু বলি যে এক্সপান্স আর অ্যাটর্নি জেনারেলের বক্তব্য স্পষ্ট না। আজকে সন্ধ্যায় আমি আরেকটা আলোচনায় ছিলাম, সেই আলোচনায় এই মামলার যে অ্যামিকাস কিউরি ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম তিনি ছিলেন। আসমা যে প্রশ্নটি এখানে করলো এক্স্যাক্টলি দুইটি প্রশ্নই আমি তাকে করেছিলাম যে আপনারা যে এক্সপান্স চান এটা কিভাবে হবে। উনি কিন্তু আমাকে বলেছেন যে এটা রিভিউ করা ছাড়া আর কোনো পথ নাই। তারপর দ্বিতীয় প্রশ্নটা আমি করেছিলাম যে আওয়ামী লীগ বলছে যে এটার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক মন্তব্য এসছে, আপনারা তো অ্যামিকাস কিউরি হিসেবে শুধুমাত্র ওই অংশটুকু জুডিশিয়াল কাউন্সিল নিয়ে আপনাদের মতামত দিয়েছিলেন, এই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা তো আপনারা বলেন নাই। উনি বললেন যে আমি আজকেই মাত্র কেবল বইটা পেয়েছি, যার ফলে আমি পুরো জাজমেন্টটা পড়ি নাই, এটা না পড়ার ফলে আমি বলতে পারবো না এর মধ্যে আমরা যা বলেছিলাম তার চেয়ে বাড়তি কি এসছে। এটা হলো অ্যামিকাস কিউরি ব্যারিস্টার আমিরুল ইসলাম আজকে সন্ধ্যা আমাকে বলেছেন। দ্বিতীয়ত আসমা যেটা বলেছেন অ্যাটর্নি জেনারেল বলেছেন স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলদের এই ব্যাখ্যা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার এবং আপনার আছে দীপু। যখন 21 টেলিভিশন বন্ধ করে দেওয়ার জন্য হাইয়েস্ট কোর্ট জাজমেন্ট দিল, ওই দিন সকাল 10টায় জাজমেন্ট হলো, দুপুর 2:30টায় বিবিসির অনুষ্ঠান ছিল। বিবিসির সাংবাদিক যখন তৎকালীন অ্যাটর্নি জেনারেল হাসান আরিফকে জিজ্ঞেস করলো যে এই রায়ের ফলে কি 21 টেলিভিশন বন্ধ হয়ে যাবে, হাসান আরিফ বললেন যে পুরো রায় দেখে না দেখে বলা যাবে না, তবে এটার মধ্যে বন্ধ করার কোনো নির্দেশনা নাই। আসলে বন্ধ করার কোনো নির্দেশনা ছিল না। কিন্তু মাত্র 9 ঘন্টা পরে হাইয়েস্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি তিনি ব্যাখ্যা দিতে পারলেন না, কিন্তু মাত্র 9 ঘন্টা পরে আপনি জানেন রাত্র 9টা-10টার সময় তেজগাঁও থানার ওসি ল অফিসারের চেয়ে বড় অফিসারের অনুমতি নিয়ে এসে টেলিভিশন আমাদের সামনে বন্ধ করে দিলেন। যে অ্যাটর্নি জেনারেল কি ব্যাখ্যা দিলেন তার কিন্তু বন্ধের কোনো রায় হয়নি, ছিল একটা কোম্পানি আইনের একটা ব্যাখ্যা ছিল। রায়ের পুরো কপি আমার কাছে আছে। জাস্টিস এমএস বলেন যিনি ইলেকশন কমিশনার হয়েছিলেন তিনি, তার যায় something somewhere wrong in the tender process, that is the interpretation, something somewhere wrong in the tender process। তারপরে বলেছে 21 টেলিভিশনের যেহেতু টেন্ডার প্রসেসে সমস্যা আছে, 21 টেলিভিশন যদি ফ্রেশ লাইসেন্স চায় তাহলে তাকে লাইসেন্স দিতে হবে। এটা অ্যাটর্নি জেনারেল বললেন যে আজকের অ্যাটর্নি জেনারেলের মতোই, যেটা বোঝা যাচ্ছে না। ও যেমন বুঝতে পারে নাই, আমরা ওই দিন বুঝতে পারি নাই, কিন্তু রাতের বেলা ফলটা ভোগ করেছিলাম। কাজে আসমা একটু অল্প বয়স তরুণ রিপোর্টার, অপেক্ষা করো এই ব্যাখ্যার ফলে কি ফল হয় আমরা একটু দেখব। আর আপনি যেটা বলেছেন যে এর পিছনে কিছু আছে কিনা, সাখাওয়াত ভাই যেটা বলেছেন আপনি যে সাধারণ মানুষ একটা উদ্বিগ্ন আছে, সাধারণ মানুষের উদ্বেগ আছে যে এটা কি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংকট, প্রধান বিচারপতি খুব সরলভাবে কথা বলছেন। কারণ আমরা তো মানে অল্পতেই উদ্বিগ্ন হই। খুব সম্প্রতি পাকিস্তানে যেটা ঘটেছে, এটা একদিকে মনে হয় যে পানামা কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ, তার মেয়ের জামাই ছেলের নাম আছে, একটা দুর্বৃত্ত লোক টাকা পাঠাচ্ছে, বাইরের জাজমেন্ট হয়ে গেছে, এগুলো আমাদের ধারণা। কিন্তু আপনি জানেন পাকিস্তানের বাইরে প্রচন্ড রকম আলোচনা হচ্ছে যে এটা ওয়েদার ইটস এ ফেয়ার জাজমেন্ট অর এ জুডিশিয়াল কু বেকড বাই পাকিস্তানি মিলিটারি। কারণ সেই তদন্ত কমিটি যেটা ছিল, সেই তদন্ত কমিটিতে 2 জন ছিল আর্মির, একজন হচ্ছিল এমআই থেকে একজন, আইএসআই থেকে একজন। কাজেই এবং এই 2 জনই হলো এনিমি টু নওয়াজ শরীফ। এখন যেটা ব্যাখ্যা হচ্ছে, এবং তারা বলছেন যে জুডিশিয়াল কু ব্যাকড বাই পাকিস্তানি মিলিটারি, কারণ পাকিস্তানি মিলিটারি আর কারণ ইয়ের সঙ্গে মিলছে না, নওয়াজ শরীফের সঙ্গে মিলিটারি একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এখন আমি জানি না বাংলাদেশে, আমি আশা করছি না, কিন্তু বাংলাদেশের মানুষ তো নানা দিক থেকে পারসেপশন তৈরি হয়তো, তো কাজে মানুষ মানুষের মধ্যে উদ্বেগটা আছে। ওইটা আপনারা যেহেতু পাকিস্তানের বিষয়টা নিয়ে আগে আলোচনা করছেন, পাকিস্তানের মিলিটারি কু হবে, আপনার যে আকাঙ্ক্ষা এবং আপনার যে মানে বিশ্বাস, আমরা এটার সাথে একমত থাকতে চাই। কিন্তু যেটা দীপু প্রশ্ন করেছে, কারণ হচ্ছে মানুষ মনে করে যে এর মধ্যে অন্য কিছু আছে কিনা, অন্য কিছু হয়তো এখানে মিলিটারি নাই, কিন্তু অন্য কিছু আছে কিনা, অন্য কিছুর মধ্যে দিয়ে কোন ভয়টা আছে, সে ভয়টা হচ্ছে বাংলাদেশে তো যখনই রাজনীতির মধ্যে সংঘাত তৈরি হয় তখনই এটার মধ্যে অপরাজনীতি ঢোকে অথবা অরাজনীতি ঢোকে, এবং রাজনীতির জন্য সংঘাতটা তৈরি না করলেই তো বেটার। এক্স্যাক্টলি, এবং আমরা তো এক্স্যাক্টলি ওইটাই তো আমরা চাচ্ছি। আমি তো ওইটাই বললাম যে এই পারসেপশনটা, পাবলিকের পারসেপশনটা
এখনো সাধারণ পাবলিকের কাছে জিনিসটা খোলা। কাজে আমাদের আবেদন সেইটাই যে আমাদের রাজনীতিকদের বুঝতে হবে এইখানে আপনি যেটা বলছেন বিএনপি যে সবাই আপনার মতো 799% রায় পড়ছে তা না, কিন্তু বিএনপি দেখছে যে জিয়াউর রহমান জুডিশিয়াল কমিশন করছিল এটা যখন ফেরত আসছে এটা ভালো, বললাম তো মানে খুব চিপ। আবার আওয়ামী লীগের পক্ষ হলো যে যেটা মার্শাল জিয়াউর রহমান করছে এটা যখন ফেরত আসছে খারাপ, এটার বিরুদ্ধে থাকতে হবে। কাজে সবাই যে 799 রায় পড়ে যেটা লাইন বাই লাইন করছে তা না, কিন্তু আমি যেটা চাই যে এটার একাডেমিক আলোচনাটা হোক 799 এবং সেই আলোচনা থেকে আসলে আমরা কোন জায়গায় আলোচনা করতে পারবো, আদৌ কোনটা অপ্রাসঙ্গিক, আদৌ কোনটা আমাদের রাজনীতির জন্য খারাপ, সংসদের জন্য খারাপ। কারণ আমরা ইনস্টিটিউশনগুলি যেটা আপনি বলেছেন খুব যথাযথভাবে বলেছেন যে আরপিও করে যে ইনস্টিটিউশনগুলিকে পলিটিক্যাল বায়াসনেস থেকে আপনি রক্ষা করার চেষ্টা করলেন। আপনি যদি একজন সেক্রেটারি মনে করে যে আমি কালকে রিটায়ার করে পরশুদিন জয়েন করে ফেলতে পারবো, তাহলে তো ওনার শেষের 3 বছরের সমস্ত টাকা তো তার কনস্টিটিউশন হচ্ছে। তাই তো কাজেই এটা খুব ভাইটাল। আমাদের পাবলিক পারসেপশন হলো যে এই রাজনীতিক ঠোকাঠুকিতে অরাজনীতি বা অপরাজনীতি কোনো জায়গা করে নেয় কিনা। বাংলাদেশে তো তাই হয়েছে, রাজনীতিতে ঠোকাঠুকির কারণেই তো অপরাজনীতি এবং অরাজনীতি জায়গা করে নিয়েছে। কাজে আমি পরিষ্কারভাবে যেটা মনে করতে চাই যে আপনি যে আকাঙ্ক্ষাটার কথা বলেছেন সেটার মধ্যে থাকতে চাই, এবং প্রধান বিচারপতি আজকে খুব ঠান্ডা মাথায় বলেছেন যে আমরা কোথাও ট্র্যাপে পা দিব না, এটা খুব শক্ত অবস্থান। আমাদের আইনমন্ত্রী বলেছেন আমরা আইনি প্রক্রিয়াতেই এটা যাব, কিন্তু আবার আশেপাশের যে বক্তব্য দুই একটা যেটা ওই কাজে ওই রাজনৈতিক মাঠে হয়তো সেই বক্তব্য থাকবে। আমরা আশা করতে চাই প্রধান বিচারপতির ঠান্ডা মাথা, আইনমন্ত্রীর ঠান্ডা মাথা এটি সাস্টেন করুক এবং এটাই আমাদের জন্য একটা ভালো জায়গায় নিয়ে যাক। আমি একটু বলছিলাম যে ওই যে আমাদের সাংবাদিক ভাই আতিক বললেন, একটু ক্লিয়ার করে বিষয়টা। বিচার বিভাগ, উনি বলছেন বিচার বিভাগ এবং রাজনীতি মুখোমুখি। আমার মনে হচ্ছে বিচার বিভাগ এবং সরকার মুখোমুখি এখানে, কারণ এটা একটা সরকারের মানে অধিকাংশ সরকারের বিপক্ষে গেছে, মানে সরকারের যে রিয়াকশন এরকম মনে হচ্ছে, এবং সরকার মনে করছে জনগণ তার সাথে আছে। এটা খুবই স্বাভাবিক একটা মনে করার বিষয়, তারা ম্যান্ডেট নিয়ে আসছেন সেই হিসেবে তারা বলতে পারেন। অতএব আমার মনে হয় রাজনীতি মুখোমুখি না বিচার বিভাগের সাথে, এটা আমার রাজনীতিবিদরা হয়তো তাদের নিজ নিজ পার্টির পজিশনের অবস্থান থেকে তারা বলতে পারে না, বলছে রাজনীতির এক অংশের সাথে মুখোমুখি, আর এক অংশ কিছু কিছু মাখামাখি করতে যাচ্ছে। যাই হোক, আমার মনে হয় সরকারের সাথেই বেশিটা বিষয়টা। আর দ্বিতীয় হচ্ছে যেটা অবজারভেশনে কিন্তু যেটা সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা বিএনপির এগেইনস্টও যায়। অতএব এটা তো এটা আমি যে বললাম এখানে কারো না, এটা আরেকটু পরিষ্কার করেন কথাটা। ঠিক আপনি যে উনি যেটা বলেছেন বা উনি সমর্থন করেছেন, এখন যেটা যে পরিস্থিতিতে মনে করুন বিএনপি আছে, 2 দিন পরে হু নোজ আওয়ামী লীগ হয়তো সেই একই অবস্থায় যেতে পারে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে যাবে তখন আওয়ামী লীগ এই ডকুমেন্টটাই দেখাবে যে এই দেখেন এই যা করেছিল এখন সেই পরিস্থিতি বিরাজ করছে। অতএব এই ডকুমেন্টটা অর্থাৎ এই রায়টাকে আমি তো মনে করি এটা নিয়ে চিন্তিত হওয়ার, দুশ্চিন্তিত হওয়ার, কুপিত হওয়ার, রাগান্বিত হওয়ার কিছুই না। এটা স্টেট অফ দি অ্যাফেয়ার্স, যেটা চলছে দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা যা হচ্ছে, রাষ্ট্রের জনগণের অবস্থা যা হচ্ছে, এটা তো সত্যি কথা। এই সত্যি কথাগুলো যদি ওনারা যদি 799 পৃষ্ঠায় যদি লিখে থাকেন যে পর্যবেক্ষণের কথা যেটা আসমা মিতা যেটা বললেন যে পর্যবেক্ষণের ব্যাপারটা নিয়ে সরকার কি প্রস্তুত ছিল না, এই কথাটা কিন্তু খুবই সুন্দর প্রশ্ন। আমি এই জন্য বলছি আমার তো মনে হয় সরকার হঠাৎ করে এরকম করে যে আক্রান্ত হবে না, তারা পড়েছে, তারা কিন্তু প্রথম 2 দিন কোনো কথা বলেনি। হ্যাঁ না, তারা যে অধিক শোকে পাথর হয়ে গেছে এরকম যে একটা বিরাট আঘাত আসবে একেবারে এত বড় উচ্চাপ পর্যায়ে থেকে সেখানে সমস্ত যে তাদেরকে একেবারে এক্সপোজ যে করে দিবে তার জন্য তারা মানসিকভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না পাওয়া হওয়া উচিত, একটু ধীরে সুস্থে প্রতিক্রিয়া দেওয়া উচিত। উচিত তো বটে, কিন্তু দেওয়ার মতো অবস্থা ছিল না। কারণ হঠাৎ করে তারা পর্যালোচনা করছে, আমরা করুক, আরো করুক এবং সুন্দর প্রতিক্রিয়া আসুক আমরা চাচ্ছি। কিন্তু এটা তো ঠিক কথা যে পর্যবেক্ষণগুলো যেগুলো এসছে এগুলো দেশের মানুষের মনের কথা, দেশের মানুষের অনেকগুলো, সবগুলো নয়, অনেক কিছু আছে, আপত্তিকর আছে। ইয়েস, এই পর্যবেক্ষণ আপত্তিকর কথাবার্তা আছে। যার যার ওই যে আতিক যেটা বললেন, যার যার অবস্থান থেকে জোর লাগানো। আচ্ছা, একটা কথা একটু একটা হাফ এ মিনিট একটা কথা অ্যাড করি। রিভিউ কথাটা বারবার আমরা উচ্চারণ করতেছি। রিভিউ কিন্তু ওই পর্যায়ে
দুইভাবেই হতে পারে। এক হচ্ছে কেউ যদি আবেদন করে সেটা, আর একটা সোমোটো নিজে থেকে যদি আদালত যদি মনে করেন আচ্ছা আমাদের জাজমেন্ট যেটা সেটা আমরা রিভিউ করলাম, কিন্তু এই আলোচ্য ক্ষেত্রে এটা তারা করবেন কিনা আমার সন্দেহ আছে। এই জন্য কারণ 7 জন জাজের প্রত্যেকেই কিন্তু এটাতে সিগনেটারি, প্রত্যেকের একমত হয়ে, এমন যে কেউ দ্বিমত পোষণ করেছেন, একজন কেউ ডিসেনশন ওয়ার্ডার যেটাকে বলে, ডিসেনশন অপিনিয়ন নাই, 7 জনই একইভাবে দিয়েছেন মানে জাজমেন্টের ব্যাপারে। হ্যাঁ, তবে পর্যবেক্ষণের ব্যাপারে আছে, কিন্তু পর্যবেক্ষণের ব্যাপারে 3 জন পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন, পর্যবেক্ষণগুলোর সঙ্গে 4 জন বলেছেন এই পর্যবেক্ষণগুলো ঠিক হয় নাই। তো বাট পর্যবেক্ষণ ইজ এ পার্ট অফ দি জাজমেন্ট, অল রাইট, বাট জাজমেন্ট ইজ নট দি জাজমেন্ট। কিন্তু পর্যবেক্ষণে যদি তারা ডিসেন্ট থাকে তাহলে তাদের পর্যবেক্ষণটা এটার সাথে ইনক্লুড হবে না? না, তারা তো কোনো ডিসেন্ট দেন নাই, তো তারা খালি বলেছেন যে আমরা নাই, একমত পর্যবেক্ষণ। তবে মূল জাজমেন্ট যেটা সেটাতে 7 জনই একমত হয়েছেন। ইচ্ছা করলে পরে আবার এটা তারা রিভিউ করতে পারেন জাজমেন্ট। আপনাকে ধন্যবাদ স্যার এই কথাটা বলার জন্য, যে এই যে ডিসেন্ট দিয়েছেন এগুলো কিন্তু আমাদের নাগরিকদের জন্য দেয়নি, বাট দ্বিমত পোষণ করেছেন বা একটা অন্য মত দিয়েছেন। এই যে শুধু বলছেন আমরা একমত নই, এটা পেপারে এসেছে, পত্রিকায় তারা সুন্দরভাবে বলেছেন, এবং জনগণ কিন্তু এরকমই চায়। আপনার সাথে সব বিষয়ে আমার যে মতে মিলবে, আমাদের পরিবারে কি সবার সাথে সব মত মিলে? কিন্তু পরিবারে তারপরে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে থাকি আমরা। নেক্সট আরেকটা যেটা হচ্ছে যে কতগুলি ঘটনা ঘটেছে এর মধ্যে, যারা আপনার নেপথ্যের কথাগুলি বলছেন, কিছু কিছু বন্দি ছেড়ে দেওয়ার বিষয়টা কিন্তু মিডিয়াতে আসছে এবং এটা পেপারে লেখালেখি হয়েছে, যারা একটু মানে ভয়ঙ্কর ধরনের বন্দি বোধহয় ছাড়া পাওয়ার একটা বিষয় পেপারে আসছে। কিছু কিছু লোকের চাকরির এক্সটেনশন, বয়স এগুলি বেড়েছে, এগুলির জন্য হয়তো নেপথ্যের বিষয়গুলি চলে আসে। এবং চাকরি এবং নির্বাচন আমি দেখেছি, খুবই অসহায়ভাবে দেখেছি জিনিসটা। হঠাৎ করে একটা কর্তৃপক্ষ যারা দুর্নীতি দমন করার বিষয়, তারা একজনের ফাইল ডাকেন, ওনার নামে কিন্তু দুর্নীতি কোনো অভিযোগ হয় নাই, কয়েকদিন পর ওনাকে বলেন ওনার ফাইল ক্লিয়ার। এরকম করে যদি আমরা সবাই আমাদের ফাইল জমা দিতে পারতাম ওখানে, তাহলে ভালো হতো না? তার মানে আমরা একটা সার্টিফিকেট নিয়ে আসতেছি যে এই পর্যন্ত আমার সমস্ত বকেয়া কোন কার্যক্রম সব ঠিক। এই জন্যই এই যে নেপথ্যের বিষয়গুলি চলে আসার, অপরাজনীতির বিষয় যেটা বলেছেন, এটা সব সময় আমাদের দেশেও হয়েছে, কিন্তু যখন এই রাজনৈতিক যখন সাংঘর্ষিক চলে আসে সেখানে কিন্তু অপরাজনীতি ঢুকবেই, এটা আমরা নিজেরাও দেখেছি। এটা তো সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় আমরা শিক্ষা যদি নিব, আমরা এই পরিস্থিতিতে যদি তারা এইসব বিষয়গুলি নিজেরা নিজেরা আলোচনা করে সলভ করে ফেলেন, ঠিক আছে, যদি উনি রিভিউ করতে দেন ভালো কথা, এটা তো একটা প্রসিজার, এটা কিন্তু কেউ না করছে না। এটা অতএব বক্তব্যগুলি যদি সবাই আমরা শালীন করে নেই, তাহলে এতে কিন্তু জনগণও শিখবে, কিন্তু ওদের নিজের নেক্সট ইয়ার কিন্তু সবাই শিখবে কিভাবে কথাবার্তাগুলি বলতে হয় একটা সুস্থ রাজনীতির ধারা ফেরত আনার জন্য। ধন্যবাদ। জি মিতা। আমার প্রশ্নটি সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন স্যারের কাছে। তিনি যখন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেই 5 বছর, তিনি হয়তো মনে করতে পারেন যে প্রতিদিন যেই দায়িত্বগুলো পালন করতে গিয়ে যত ধরনের সিদ্ধান্ত নিতে হতো তাদের, প্রতিনিয়ত আমরা তাদের নানা প্রশ্ন করেছি, নানান বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছি, নানান বিষয়ে আমাদের তারা তাদের কর্মকাণ্ডগুলোর ব্যাখ্যা দিয়েছেন প্রতিনিয়ত। ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ সম্পর্কে স্যার বলছিলেন যে নির্বাচন কমিশনকে ঘিরে যে পর্যবেক্ষণের অংশটুকু আছে সেটি তিনি খুব ভালো করে পড়েছেন। আমরা জানি নির্বাচন কমিশন, দুদক, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে যে গত 46 বছরে এই ধরনের প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আসলে প্রতিষ্ঠান হিসাবেই দাঁড়াতে পারেনি। তো সাবেক নির্বাচন কমিশনার হিসেবে তারা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, নির্বাচন কমিশনকে দাঁড় করাবার চেষ্টা করছিলেন, তিনি যখন আজকে রায়ের এরকম একটি সম্পর্কে মন্তব্য শুনলেন যে প্রতিষ্ঠান হিসাবেই দাঁড়াতে পারেনি, তারা আসলে এরকম মন্তব্যে ব্যথিত হন কিনা? ডেফিনেটলি খুবই মিতার বোধ আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে একটু অন্য বিষয় আছে, বুঝতে পারছি। এটা কিন্তু আমি তখনও বলেছিলাম, এটা আপনার যদি মনে থাকে, আমি বলছিলাম যে কনস্টিটিউশনের রক্ষকটাকে, হু ইজ গোইং টু ইন্টারপ্রেট। ইলেকশন কমিশন যদি কোনো জায়গায় কোনো কোঅপারেশন না পায়, যেটা কনস্টিটিউশনের মধ্যে বলা আছে, ইলেকশন কমিশনের ঢাল তলোয়ার নেই, ইলেকশন কমিশন গো অ্যান্ড ফাইট। হ্যাঁ, ইলেকশন কমিশন তো সেনাবাহিনী নাই যে ভাই চলো লেট আস অ্যাটাক। সেইখানে কারা করবেন? যারা করার কথা তারা কিন্তু নিশ্চুপ ছিলেন, কোনো কথাই বলেন নাই ওই সময়। হ্যাঁ, হয়তো হতে পারে যে আমরাও যাইনি, আমরা যাইনি এই কারণে যে যেই জিনিসটা হয়ে গেছিল সেটা আমি স্পষ্টই বলি, স্পষ্ট করে দিই, এটা বোধহয় আসমামি তার মাথায় নারায়ণগঞ্জের কথা আছে। হ্যাঁ, সেটা ছিল। এটা নিয়ে যখন আলোচনা হয়েছিল, এটা নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করলাম। তারপরে যখন ইলেকশনটা খুবই ভালো হয়ে গেছিল, কারণ প্রধান নির্বাচন কমিশনার বলছিল ইলেকশন যদি খারাপ হয় দায়িত্ব আমি নেব না,
ইলেকশন যখন ভালো হয়ে গেছে সবাই ইলেকশন করতে চাইলো, সেটা নিয়ে আর উনি আগাতে চেলেন না যে না ঠিক আছে আমরা এখন আর এটা আমি বলেছিলাম যে এটা এখন একটা রেফারেন্স হিসাবে নিয়ে যাই। কিন্তু এর অনেক উদাহরণ ভারতীয় কোর্টে আছে যেখানে ভারতীয় কোর্ট নিজে বলেছে আইন এটা আমাদের কাছে নিয়ে আসেন, ব্রিং ইট। কেউ পিআইএলও করেনি, আজ পর্যন্ত কেউ পিআইএল করেনি। ডেফিনেটলি ব্যথিত করে, কারণ ইনস্টিটিউশন হিসাবে ইলেকশন কমিশন, পার্টিকুলারলি আমি ওটার উপরেই কথা বলতে পারবো বেশি, ইলেকশন কমিশনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জুডিশিয়ারি। এখানে আমি জুডিশিয়ারির কোনো ধরনের ক্রিটিসিজম করছি না। ভারতীয় নির্বাচন কমিশন সম্বন্ধে যখন আমরা কথা বলি আমাদেরকে মনে রাখতে হবে ইট ওয়াজ নট টিএন সেশন। টিএন সেশনের পেছনে কিন্তু জুডিশিয়ারি ছিল, এবং জুডিশিয়ারি এখন পর্যন্ত ইন্ডিয়ান ইলেকশন কমিশনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো সেই জায়গাটাতে যেমন আমি বলি যে এই নো ভোট ইন্ডিয়া তো একই কথা ছিল, পলিটিক্যাল পার্টি ডিডন্ট ওয়ান্ট। একটা পিআইএল করলেন একজন, এবং পিআইএল করার পরে সুপ্রিম কোর্ট বললো যে দিস ইজ দ্য রাইট অফ এ ভোটার, এবং এটা আইন। সুপ্রিম কোর্ট বলল দিস ইজ দ্য ল। হ্যাঁ, কাজে এটা আর কোথাও যেতে হবে না, এটা আরপি এর মধ্যে ঢুকতে হবে, এটা করা হয়েছে। তো সেইখানে হ্যাঁ আমাদের মর্মব্যথা তো ওখানেই ছিল। আমরা অনেকগুলো মামলা করেছি, আসমানি থেকে শেষ করতে, আমরা অনেকগুলো মামলা করেছি, সেই মামলাগুলো কোনোদিন নিষ্পত্তি হয় নাই। এবং আমি আজকেও খুঁজতেছি যে একটা পার্টিকুলার মামলা এটা কবে নিষ্পত্তি হলো। ওটা নিষ্পত্তি হলো যখন আমরা চলে গেলাম, তার 2 বছর পরে নিষ্পত্তি হয়েছে। কি নিষ্পত্তি হয়েছে এখন আমি জানি না আলটিমেটলি কি হয়েছে। তো কাজেই আমাদের দেশে যদি বলা হয় যে কোর্টের রায়, তাহলে কোর্টের রায় ইলেকশনের উপরে কি প্রভাব পড়েছে, বা কোর্টের রায় ইলেকশন কমিশনের ফাংশনের স্ট্রঙ্গার কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টি আছে কিনা, এরকম কোনো রেফারেন্স অন্তত আমার জানা নেই যেটাতে ইলেকশন কমিশনের হাতকে শক্ত করা হয়েছে। তো কাজে এই যে অবজারভেশনটা দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি, এই অবজারভেশনের পরে ফলো আপটা কি, ওইটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। এটা যদি বিচার বিভাগ দিয়েছেন এবং এটা যদি ফলো আপ করা, আমি অন্য কথায় যাচ্ছি না ডিসফাংশনাল অর নট, ইনস্টিটিউশনগুলোকে প্রোটেক্ট করার বিষয়ে আমাদের সর্বোচ্চ আদালত কিভাবে আগাবেন, এটাও একটা বিষয় যেটা দেখার কথা আছে। অবজারভেশনের মধ্যে এটা এসছে, তো উনি তো এসছে, কিন্তু অবজারভেশনের মধ্যে আসলেও কিছু তো পদক্ষেপ ওনারা যদি বটে, কিন্তু উনি তো দিক নির্দেশনাটা এটার উপর যদি কেউ এখন যায়, পর্যবেক্ষণটা দিয়েছে, পর্যবেক্ষণ নিয়ে তারপর আমি তো বলছি দ্যাটস কারেক্ট পর্যবেক্ষণ। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অতিথি মোফাজ্জল করিম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, মঞ্জুল হাসান বুলবুল এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলাম আমাদের মূল প্যানেলে আছেন। আর আছেন আরেকটি স্টুডিওতে আসমা মিতা এবং আতিকুল আরেফিন। আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আবার বুলবুল ভাই, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এখানে যেই কারণে আজকে ক্ষোভ বিক্ষোভের সঞ্চার হয়েছে, এখানে একটা ধারণা করা হয় যে পার্লামেন্টে যে আলাপ আলোচনাগুলো হয়েছে তার প্রেক্ষিতে অবজারভেশন দিতে যে এক ধরনের মানে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশও এই অবজারভেশনে এসছে এই রায়ের ব্যাপারে। এবং এইটা অবজারভেশন রায়ের ব্যাপারে হয়তো অতটা আলোচনা হচ্ছে না, কিন্তু অবজারভেশনটা নিয়ে একটা সংক্ষুব্ধতা তৈরি হয়েছে। মানে সুপ্রিম কোর্ট এই পাল্টাপাল্টিতে গেল কেন? মানে সংসদে তো তখন খোলামেলা হয়, অনেক আলাপ আলোচনাগুলো হয়, কিন্তু এখানে যে বেশ কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টে কি অপরিহার্য ছিল কিনা? হাইয়েস্ট কোর্ট হিসেবে তারা বিচার করে একটা জিনিস, তারা কিন্তু আবার কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন দেয়, তাদের একটা ইন্টেলেকচুয়াল হাইট অনেক হাই। তারা যখন অবজারভেশন দেন, অবজারভেশন আমি একাডেমি জায়গা থেকে বলছি, এই অবজারভেশনগুলি কিন্তু নানাভাবে আলোচনা হতে পারে। এখন হতে পারে পলিটিক্যালি আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্টের মধ্যে গেলাম, কিন্তু এটা যেমন ধরেন একটা আর্গুমেন্টের আপনি দেখবেন অবজারভেশনের মধ্যে যে তারা কেন ওই জায়গায় গেল, কেন এটা সংসদের হাতে থাকা উচিত না, এই ব্যাখ্যায় তারা বলেছে 70 অনুচ্ছেদ। তারা বলেছে 70 অনুচ্ছেদ অনুযায়ী ধরেন একটি দল ক্ষমতায় মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকলো, একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ গেল, সেখানে হয়তো সংসদের 300 আসনের মধ্যে 200 সংসদ সদস্য মনে করেন যেটা ঠিক অথবা ঠিক না, কিন্তু দল যদি মনে করে যে এই বিচারপতিকে সরাতেই হবে,
তাহলে কিন্তু আপনার পক্ষে 200 এমপি থাকলে পরেও আপনি সেই বিচারপতিকে রক্ষা করতে পারবেন। এটা হলো তাদের একটা আশঙ্কা। তো সুপ্রিম কোর্ট এইখানটাতে আমি আবারও বলি যে যেটি যেন সাখাওয়াত হোসেন বলেছেন যে অবজারভেশনের ব্যাপারে একটু, যেমন ধরেন আমাদের অর্থমন্ত্রী বললেন কি যে সুপ্রিম কোর্ট বাতিল করতে থাকুক, আমরা আবার করতে থাকবো। এটা হলো এক ধরনের অ্যাটিটিউড, একজন অর্থমন্ত্রী বলছেন। এটা ধরনের এটাও এক ধরনের অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ যদি আপনি মনে করেন। আবার আরেকটা হতে পারে যে সুপ্রিম কোর্টের সাথে আমরা আলোচনা করব, আমরা এটা আবার সংশোধনে আনার চেষ্টা করব, আমাদের হাতে যেহেতু সংখ্যাগুলো আমরা আলোচনা করে দেখবো। আবার দুইটাই কিন্তু হতে পারতো, কিন্তু উনি বললেন যে তোমরা করতে থাকো, আমরা করতে থাকো। এইখানে ব্যাপারটা হয়ে গেছে সুপ্রিম কোর্ট মনে করে না যে, সংসদকে বিশ্বাস করে না যে সংসদ এটা করার যোগ্য। আবার সংসদ মনে করে যে আমি রাষ্ট্রপতিকে নিয়োগ দেই, রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ দেয়, তাহলে তারা আমাদের নিয়ন্ত্রণের বাইরে যাবে কেন? এখন মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে। আমরা যখন বলি যে একটা তদন্ত ঘটনা ঘটলে পুলিশ যখন অপরাধ করে, পুলিশই তদন্ত করে, পুলিশের শাস্তি দেয়, আমরা প্রশ্ন তুলি না যে পুলিশই, আপনি ট্রাফিক পুলিশ ঘুষ খেলো, আপনি তদন্ত কমিটি করলেন আরেক অফিসারকে দিয়ে এবং তারই শাস্তি। তখন আমরা প্রশ্ন কিন্তু করি যে পুলিশ অপরাধ করলে পুলিশের তাহলে শাস্তি করতে হবে। কাজেই সুপ্রিম কোর্টের এই আমার ধারণা এত আলোচনার পরে সুপ্রিম কোর্ট, আমি জানি না এটাকে রিভিউ করতে পারে কিনা, অথবা তারা আরো কোনো নতুন ভাবে কিছু করতে পারে কিনা। সেইখানে সুপ্রিম কোর্টকে এইটাও বলতে হবে যে মানুষের মধ্যে যে সাধারণ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির জবাব আনতে হবে। একটা হচ্ছে যে সুয়ে মোটরায় প্রেশার, এটা একটা। আরেকটা হচ্ছে পাবলিক পারসেপশন, মানুষের ধারণা। যখন মানুষের পারসেপশন কোথা থেকে তৈরি হয়? পারসেপশন হচ্ছে আমার বিহেভিয়ার থেকে তৈরি হয়। আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বললাম, আমার বডি ল্যাঙ্গুয়েজ কি, তা দেখে আপনি দেখবেন যে মানুষের ধারণা তৈরি হয় লোকটা খারাপ অথবা এই লোকটা ভালো। আপনি যখন মডেস্ট ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনার যখন বডি ল্যাঙ্গুয়েজ খুব অ্যাকসেপ্টেবল হয়, তখন মানুষ হলো ভদ্রলোক। আমরা যেমন আজকে বললাম যে বিচারপতি ঠান্ডা মাথায় কথা বলেছেন, আইনমন্ত্রী ঠান্ডা মাথায় কথা বলেছেন, পারসেপশনটা তৈরি হলো তাদের অ্যাপ্রোচ থেকে। কাজে আমার ধরনের আলোচনার মধ্য থেকে আমি যেটা মনে করি, এই লড়াইটা তো অশুভ লড়াই। কারণ সংসদ এবং বিচার বিভাগ যদি লড়াইয়ের মধ্যে থাকে, এটা কি খুব ভালো দিক হলো? ভালো দিক হলো না। আমরা আরেকবার যখন জনাব আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি, তিনি যখন স্পিকার বিচারপতি শামসুদ্দিন আহমেদের একটা রায়ের মধ্যে দিয়ে সব সংঘাত হয়েছিল, বা আমাদের দুইজন সম্পাদককে নিয়ে সংসদে একতরফা আলোচনা হয়েছিল, তখন আমি খুঁজতেছিলাম যে এই ধরনের সংঘাত তৈরি হলে স্পিকার কি করে। আপনি সোমনাথ চ্যাটার্জি, ভারতের লোকসভার স্পিকার, তার একটা বই আছে, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তার মেমোয়ার্সটা, সেইটার মধ্যে আমি দেখলাম যে পার্লামেন্টে যখন যারা অনুপস্থিত তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয়, স্পিকার এটাকে বন্ধ করতে পারেন না, কিন্তু স্পিকার বিহাইন্ড দ্য ডোর, বিহাইন্ড দ্য কার্টেন এটা সলভ করতে পারেন। অনেক সম্পাদক সম্পর্কে আজে বাজে কথা বলা হয়েছে, তিনি এডিটর স্কিল কেটে গেছেন, সম্পাদক কেটে গেছেন, এবং পরে এটা একটা জাজমেন্ট দিয়েছেন, আলোচনা হয়েছে, এটা নিয়ে আলোচনার দরকার নাই। কাজে আমার ধারণা এটি সুপ্রিম কোর্টের সমাবেশ করতে পারবে না। এখন কামরুল ইসলাম সাহেব একদম সমাবেশের হুমকি দিচ্ছেন, কালকে সিনহা সাহেব কি সমাবেশ করতে পারবে? সমাবেশ করতে পারবে না। এই জায়গায় আমার ধারণা ছিল যে মানে যারা উপযুক্ত লোক, তার মধ্যে সাবেক প্রধান বিচারপতি জনাব খায়রুল হক, তিনিও আরো উচ্চ কণ্ঠ না হয়ে আরো একাডেমিক জায়গায় থাকতে হয়তো ভালো হতো। কিন্তু আমি এখনো মনে করি যে আমাদের মানে আইনজ্ঞদের মধ্যে এরকম ঠান্ডা মাথার লোকজন আছেন। সরকারেরকেও তার সম্মান রক্ষা করতে দিতে হবে, সংসদকেও তার মর্যাদা রক্ষা করতে দিতে হবে, সুপ্রিম কোর্টকেও তার মর্যাদা রক্ষা করতে দিতে হবে। কারণ এইগুলি এখানে কোনো সত্য এবং মিথ্যা নাই, এটার মধ্যে হচ্ছে অনেকের সমবেত মর্যাদার মধ্য দিয়ে রাষ্ট্রের মর্যাদা সমুন্নত হয়। কাজে সেই জায়গাটাতে আমি মনে করি সবার একটা শুভবুদ্ধির উদয় হবে। এখন আমি শেষ করতে চাই এই জায়গাটাতে যে আইনমন্ত্রী যে কথা বলেছেন যে আমরা আইনগতভাবে এটা সমাধান করব, আমরা যদি জাস্ট উই লিভ ইট দেয়ার, যে আইনগতভাবে সমাধান করেন, তাহলেও একটা জায়গা দাঁড়ায়। কিন্তু বুল ভাই যেটা একটু টাচ দিলেন যে এই যে রাজনৈতিক উত্তাপটা ঘেরাও করা, এই অবস্থার মধ্যে মানে একটা প্রেশার তৈরি হলো কিনা? মনিরুল হাসান বুলবুল যে কথাগুলো বলেছেন আমি মোটামুটি ওনার সঙ্গে একমত। একটি কথা যে অবজারভেশনের অবজারভেশন বা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বিচারকদের, বিশেষ করে মাননীয় মহামান্য প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশ হয়েছে এক ধরনের, এটা আমি মানতে রাজি না। আমি এটাকে মনে করি না যে তার ক্ষোভ প্রকাশের কারণে তিনি এটা করেছেন বা কিছু একটা। তিনি প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন যে বিষয় নিয়ে আমরা আজকে রায় দিতে যাচ্ছি, এটার প্রেক্ষাপট সুদূর প্রসারী এবং এটা অনেক বিস্তৃত, একটা রাজনৈতিক ইতিহাস, এটা একটা পটভূমি, এটা তিনি তুলে ধরেছেন। এবং এটা একটু আগে আমি বলেছিলাম সাধারণ মানুষ কিন্তু এটার সঙ্গে দ্বিমত পোষণ করে নাই, করবেও না। হ্যাঁ,
তবে কিছু কিছু বাক্য বা কিছু কিছু উক্তি ব্যাখ্যার অপেক্ষা রাখে, এবং আমি মনে করি যে এটা হয় তারা হয় রিভিউর মাধ্যমে কিছু একটা বলবেন বা ব্যাখ্যা দিবেন বা কিছু একটা করবেন। এটা হলো এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ এই সম্বন্ধে আমি মনে করি না ক্ষোভের বহিঃপ্রকাশ। ইহা বাংলাদেশে নামক রাষ্ট্রে যাহা ঘটিতেছে বর্তমান সময়ে তারই খণ্ড খণ্ড কিছু কিছু চিত্র, যেটা আমাদের কারোর হয়তো অন্তরে লাগতে পারে, খুব সাংঘাতিক রকমের হিট করতে পারে আমাদের, আর কেউ কেউ হয়তো আমরা বগল বাজাতে পারি, কিন্তু দিজ আর স্টেট অফ ফ্যাক্টস, এটা তুলে ধরেছেন। দ্বিতীয় আরেকটা বিষয়, পাকিস্তানের বিষয়টা, প্রথম পাকিস্তানের বিষয়টা আমি আসতে চাচ্ছিলাম, এই জন্য এটা পরে আসছি। তার আগে এই প্রসঙ্গে আমি একটা কথা শেষ করে নেই। মাননীয় অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন কি সিনিয়র মোস্ট মিনিস্টার ইন দি ক্যাবিনেট। তিনি হ্যাঁ বাই এজ yes by age right by age তার চাইতেও সিনিয়র বোধহয় ইয়ে কে জানি আর কেউ নাই মনে না না তো উনি বয়সের দিক দিয়ে ডেফিনেটলি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তার মতো অভিজ্ঞ ব্যক্তি খুব কম আছেন আমাদের রাজনৈতিক অঙ্গনে। তিনি যখন এই ধরনের কথা বলেন, মানে ইয়ে করো, বাতিল করো, আমরা আবার করব, বাতিল করো, আবার করব। আমরা তো সব সেক্টরই ক্ষুব্ধ, আমরাও তো ক্ষুব্ধ, আমাদেরও বিষয় আমি আর সেই আলোচনাগুলো। তাহলে ফিরোজ, আমরা কি খালি ক্ষুব্ধ দরকারই নেই, ওনার ক্ষুব্ধ আচরণ নিয়ে কি জাতি কি ওনার ক্ষুব্ধ আচরণের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে? উনি যেরকম চলবেন সেটা না। আমি মনে করি একজন মাননীয় মন্ত্রী, যত সিনিয়র হোক আর যত জুনিয়র হোক, তিনি বরং জাতির প্রত্যাশা পূরণের জন্য জাতির সেন্টিমেন্টটা বুঝে সেটা সাংবাদিক শ্রেণী হোক, আসলে কি এখন আমলেও নিচ্ছে না। আমাদের একজন সাংবাদিক বন্ধু বলছেন যে বাংলাদেশে একজন ট্রাম্প আছে, কিন্তু ট্রাম্প থাকলেও তিনি সব ব্যাপারে এসে ট্রাম্প কার্ড ছাড়বেন, এটা হবে না। আচ্ছা, পাকিস্তানের ব্যাপারটা প্রসঙ্গটা এসেছিল, একটা জিনিস আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে আমাদের এই যে মহামান্য হাইকোর্টের এই যে ইয়েটা রায়, এটা নিয়ে এত তোলপাড় হচ্ছে, এত ধুলি উড়ানো হচ্ছে, এত কিছু হচ্ছে ইত্যাদি ইত্যাদি। প্রায় একই সময়ে ওই যে নওয়াজ শরীফ নামক এক ভদ্রলোক চাকরি হারালেন, তার দেশের প্রধানমন্ত্রিত্ব থেকে চলে গেলেন। কোন দেশ? যে দেশকে আমরা বলি ব্যর্থ রাষ্ট্র, যে দেশকে আমরা সত্যিকার অর্থে বলতে গেলে পরে তারা কোনো পেপারেই 33 পাইও পাস করে কিনা অকার্যকর রাষ্ট্র। এখন ওই অকার্যকর শব্দটা কিন্তু আমাদের সংসদের ক্ষেত্রে প্রধান বিচার সুপ্রিম কোর্ট বলেছেন। আচ্ছা, তো এখন এরকম একটা অকার্যকর রাষ্ট্র বা একটা ব্যর্থ রাষ্ট্র যে নামেই ডাকুন না কেন, পাকিস্তানের হাল হকিকত সম্বন্ধে যারা অভিজ্ঞতা রাখেন তারা জানেন এরা বড় করুণ অবস্থায় আছে। সেই দেশে এত বড় একটা জাজমেন্ট দেওয়ার পর যে প্রধানমন্ত্রী গেট আউট অ্যান্ড গেট লস্ট, এটার পরে সেখানে কোনো প্রতিক্রিয়া নাই, তারা এটা মেনে নিয়েছে। তার মানে কি তারা খুব সুসভ্য একটা দেশ, তারা মেনে নিয়েছে এবং তার এই জন্য কোনো প্রতিক্রিয়া, কোনো প্রতিবাদ, কোনো বিক্ষোভ, কোনো কিছু আজ পর্যন্ত হলো না। আপনার কথা একটু যুক্ত হতে চাই। মিতা কি বলবেন নাকি কিছু? তো যাই হোক, ঠিক আছে। আমি সরাসরি এই প্রসঙ্গে হবে কিনা জানি না, তবে আমার একটু ভিন্ন প্রসঙ্গে একটা দিকে নজর আনতে চাই। আমার মনে হয় আমাদের অতিথিরাও যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন। যখন একটি ঘটনার বা একটা পরিস্থিতির উদ্ভব হয়, আমার মনে হয় যে তখন সেই পরিস্থিতিটি কেবলমাত্র একটি সিদ্ধান্তই জানায় না, সেই সাথে সাথে সেই পরিস্থিতির মধ্য দিয়ে অনেককে অনেক কিছু জানাতে বা শিক্ষিত করতেও সাহায্য করে। যেমন এই সংবিধানের ষোড়শ সংশোধনের এই বিষয়টি 2014 সালে হয়তো অনেকেই আগ্রহ দেখাননি বা অনেকেই বোঝার চেষ্টা করেননি যে আসলে কি হচ্ছে, কিন্তু আজকে হয়তো এত চতুর্দিকের আলোচনার ফলে অনেকেই কৌতূহল বোধ করছেন যে আসলে ষোড়শ সংশোধনীতে কি আছে, কেন আলোচনাগুলো হচ্ছে, বিচার বিভাগের হাতে আসলে কি থাকছে, জাতীয় সংসদের হাতে কি থাকছে। ফলে আমাদের রাজনৈতিক দলগুলো যার যেখানে প্রয়োজন তারা বা যার যেখানে সুবিধা হয় সেই অংশটুকুনকে ব্যবহার করছে হয়তো তাদের রাজনৈতিক নানান অবস্থানের কারণে। পক্ষে বিপক্ষে নানান রকমের মত থাকে প্রত্যেকটি ঘটনারে, কিন্তু আমার মনে হয় যে যখন এই রায়ের বিষয়ে যখন আলোচনা হবে বা পর্যবেক্ষণ হবে, যারা এই ঘটনাগুলোর ব্যাখ্যা দিবেন, বিশেষত বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে, জাতীয় সংসদ বিষয়ে যারা এই ঘটনাগুলো সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন, তারা যেন তাদের এই ব্যাখ্যাগুলোর মাধ্যমে একটি জায়গায় সবাই অবস্থান করেন, অর্থাৎ তাদের ব্যাখ্যাগুলো যেন এক এক রকম না হয়, অর্থাৎ তাদের ব্যাখ্যাগুলো থেকে কেউ যেন বিভ্রান্ত না হন। কারণ অনেকেই কিন্তু আমরা শিখছি এখন
ফলে রাজনৈতিক মিথা, দলগুলো যেমন এটা বক্তব্য খুবই থেকে একটা বিভ্রান্ত সুন্দর হন, একটা প্রত্যাশা আর কি। এরকম যেন না হয়। এই প্রত্যাশার জায়গাগুলো তো আমরা সবসময় করি, কিন্তু আসলে তো সেটি মানে বাস্তবে তো আমরা ভিন্নটাই দেখি। জি, একটু আপনি যদি যুক্ত করেন এই যে মিতার যে কথাটা বললো। না না, শিখার বিষয় আমি নিজে তো শিখলাম, আমি নিজেই শিখলাম, এবং আমি খুব ইন্টারেস্ট নিয়ে পড়বো, কারণ পড়ছি এখন কতগুলো রেফারেন্স, ইউনিক রেফারেন্স, অনেকগুলো ইউনিক রেফারেন্স যেগুলো আমাদের সচরাচর আমাদের সামনে আসবে না। যেমন আমি বললাম যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একই ধরনের, প্রায় একই ধরনের কথা কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তাদের পার্লামেন্ট সম্বন্ধে বলেছে। কিন্তু এই অবজারভেশনটা যদি রাজনৈতিক দলগুলো যদি হজম না না, কিন্তু কথা হলো সেটা তো একটা রাজনৈতিক দলের একটা আঙ্গিক আছে আমাদের দেশে। আমাদের দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু প্রধান স্টেক হোল্ডার তারা এখনো তো আমরা সংসদের অপেক্ষায় আছি, সংসদ বসার পরে কি আলোচনা হবে এটা নিয়ে সেটা তো বোঝাই যায় কি আলোচনা হবে, এটা তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না। নতুন ওখানে আপনি এক্সপেক্ট করবেন না যে ওখানে একেবারে প্রশান্ত মহাসাগরের মতো শান্তি বিরাজ করবে, ওখানে আরো হবে। যে আসমা মিতার প্রত্যাশা পূরণ হবে না, কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, পাবলিক পারসেপশনটা প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির কিন্তু আমার মনে হয় যে কগনিজেন্সে নেওয়া উচিত, যে আমি এটা করে আমি পাবলিক পারসেপশনে কি অ্যাড করতেছি, ইজ ইট আই এম অ্যাডিং ফর অর অ্যাডিং এগেনস্ট। কারণ আমাদের দেশে একটা কথা প্রচলিত, আমাদের দেশে কোনো ইনস্টিটিউশন সত্যি কথা শক্ত করে দাঁড়াতে পারে না। ও যে ইলেকশন কমিশনে বলেন না কেন আপনি এটা বলে ফেললে, হ্যাঁ বাঘের মতো একটা গর্জন দিলে আমার গাড়ি ভাই ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, পিছনে গিয়ে আপনি কি করেন সেটা অন্য কথা। এখন আমাদের একটা কথা আমি একটু যুক্ত করি, একটা কথা মানে সাধারণভাবে আছে যে ওনারা এই অবজারভেশন বা এই বক্তব্যের প্রেক্ষিতে মানে সুপ্রিম কোর্ট এই একটা সোমোটো রুল দিয়ে দেয় কিনা যে এই যে পার্লামেন্ট সেটা অকার্যকর, ওইটা এই পর্যায়ে না না, ওইটা ওই পর্যায়ে ওই এক্সটেন্টে ডেফিনেটলি যেতে পারবে না, কারণ এটা অকার্যকর এক জিনিস, পার্লামেন্ট গঠন হওয়ার এক জিনিস। আজকে আমি এক জায়গায় বললাম না, এত অবজারভেশনের মধ্যে তো ওটাও বলতে পারে যে নির্বাচন সঠিকভাবে হয়নি, এটা অবৈধ। 2014 সালের যে নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে আমি আনতে চাই না, দ্যাট ইজ লিগালি কারেক্ট। আমার অবজারভেশন লিগালি কারেক্ট, মোরালি কারেক্ট। কনস্টিটিউশনে যেভাবে বলা আছে যে ইলেকশনটা করতে হবে। কিন্তু দীপু যেটা বললো এখানে একটা পয়েন্ট আছে, মানে আওয়ামী লীগ বেশি সেন্সিটিভ হলে কোন কারণের জন্য এই জাজমেন্ট হওয়ার পর থেকেই বিএনপি গত বলছে যে আমরা যেহেতু অবজারভেশন আছে অকার্যকর সংসদ, আমরা রিটে যাবো, এবং রিটে গেলে এটা এই সংসদকে নিয়ে আমরা আইনগত একটা জটিলতা। আমার মনে হয় দে উইল অলসো গো টু তাদের কথা এখানে বলা আছে, তারা কি করছে এটাও বলা আছে। বাট দে রেজ দিস কোশ্চেন। আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন হলো কি, মানে আমি যেটা বাইরে থেকে দেখছি, আপনি তো শুভ চিন্তা থেকে বলছেন। আমি শুভ চিন্তা থেকে বলছি, আমি যৌক্তিক জায়গায় মানে আমি আমার আমার একটা যে বিষয় হলো যে কয়েকটি বিষয় কিন্তু রাজনৈতিক বিষয় ছিল যেগুলো সেটেল করা হলো অতীতে থ্রু দি জুডিশিয়ারি। সেইখানে আমার মনে তখনই আমি বলছিলাম যে এগুলো যদি করতে থাকে তাহলে একটা সময় আসবে যখন জুডিশিয়ারি উইল সে যে প্রত্যেকটি রাজনৈতিক বিষয়ে জুডিশিয়ারি কোথাও না কোথাও একটা টান দেবে। তো যে সমস্ত বিষয়গুলো ছিল, যেমন ধরেন পার্লামেন্টের ডিসিশন হওয়া উচিত ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে কি থাকবে না পার্লামেন্টে, সেটা কিন্তু বিচার বিভাগ থেকে বলতে হলো পার্লামেন্টকে, পার্লামেন্ট শুড হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ। যে পার্লামেন্ট যদি বাতিল করে দিত, আমাদের অনেক রাজনৈতিক ইস্যু আমরা কোর্টে নিয়ে পার্লামেন্টের থ্রুতেই কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন তো আমি জাস্ট শেষ করে দিচ্ছি, তখন তো জুডিশিয়ারি আসেনি। কাজে ওইটাও যদি পার্লামেন্টের থ্রুতে হতো, রাজনৈতিক বিষয়গুলি রাজনৈতিক জায়গায়, যেমন আমি একটা বলি, যেমন ধরেন যে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হলো, নিবন্ধন বাতিল করার তো আইন রয়ে গেছে ইসের সাথে, ইলেকশন কমিশন। ওয়াই ইলেকশন কমিশন ডিড নট ডু ইট? আমি খালি দীপু আতিকে যাওয়ার আগে মানে আসমা মিতাকে বলি যে আসমা, ইট ইজ দ্য বেস্ট গোল্ডেন পার্ট অফ ইউর লাইফ। ইয়াং জার্নালিস্ট হিসেবে এই ড্রামাগুলি দেখতেছো, এবং এই ড্রামা কিন্তু প্র্যাকটিক্যালি এনরিচড ইউ অ্যাজ এ প্রফেশনাল জার্নালিস্ট। এইসব কারণ এই ক্রাইসিস থেকে ট্রায়াল এরর অ্যান্ড লেসন, এইখান থেকে যদি আমরা শিখতে পারি, আমরা দেখছি আমাদের বড় বড় সাংবাদিকরা যখন কলাম লেখেন তারা এরকম অনেক রেফারেন্স দেন, কারণ এই ঘটনাগুলি তারা প্রত্যক্ষদর্শী ছিলেন। কাজে এটা আমার ধারণা, তুমি যদি কোর্ট করো অথবা ইলেকশন কমিশন করো অথবা পলিটিক্স করো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ ইউর প্রফেশনাল লাইফ দ্যাট উইল প্র্যাকটিক্যালি হেল্প ইউ ইন ফিউচার।
জি আতিক, তারপরে আপনার জি আতিকের বক্তব্য বা প্রশ্ন। হ্যাঁ, সেটাই বলছি। ধন্যবাদ দিবু ভাই। সেটা হচ্ছে যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে যেসব কথাগুলো হচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে সমালোচনা করতে গিয়ে আমরা শুধু ক্ষুব্ধ প্রতিক্রিয়াই দেখছি। তো কেন আসলে এটা ঠিক না, বা যে রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো বলছে যে এই অংশটা ঠিক হয়নি বা আমাদেরকে এটা সংক্ষুব্ধ করেছে, তো কেন ওনারা এটাতে সংক্ষুব্ধ হচ্ছেন সেটা ওনারা পরিষ্কার করছেন না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেটা বুলবুল ভাই বলেছেন যে রায়ের এইটা নিয়ে একাডেমিক ডিসকাশন হওয়া উচিত। হ্যাঁ, একাডেমিক ডিসকাশন নিশ্চয়ই হওয়া উচিত। তো একাডেমিক ডিসকাশন হলে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যাপারে বলা হয়েছে, সংসদ, তো সংসদকে অকার্যকর বলতে গিয়ে সেখানে ৭০ অনুচ্ছেদের কথা এসেছে। তো সেই একাডেমিক ডিসকাশনে ৭০ অনুচ্ছেদ থাকা উচিত বা উচিত কিনা এ বিষয়ে একাডেমিক ডিসকাশন, বা অন্যান্য যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানেরকে অকার্যকর বলা হয়েছে সেগুলো কার্যকর করতে হলে আসলে কি করা উচিত, সেসব আলোচনা আমাদের আসলে মনে হয় এখন করার সময় হয়েছে। জি ধন্যবাদ। আসলে আমি কিন্তু শুরু করেছিলাম, কিন্তু আসলে এই যে আলোচনাগুলি হচ্ছে, এটা একটা আমরা একটা ম্যাচুরিটির দিকে যাচ্ছি বলে মনে হয়। এটাও তো একটা একাডেমিক আলোচনা। এই আলোচনাটা আমাদের আলোচনা হার্ডলি ইট উইল মেক ইট। আমাদের আলোচনা না, মানে এটা তো রাস্তা অনেকে কথা বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক বিষয় বা একটা কোনো বড় পরিবেশে আলোচনা হচ্ছে। আসলে যেটা একটু আগে যেটা আতিক যেটা বললো, বা আমাদের যে আরেকজন মিতা যেটা বললো, যে আসলে সমালোচনা যাই করি, আবেগ প্রবণতাটা প্রথম দিকে থাকে। হঠাৎ করে প্রথমবার আবেগ প্রবণতা, যেটা দুই একজন আমাদের বলেছেন, কিছু কিছু জায়গায় আবেগ আসছে। যুক্তিতে ফেরত আসতেই হবে। গণতন্ত্র নির্ভর করে যুক্তির উপরে। যুক্তিতে ফেরত আসতেই হবে, এবং আসলে সেটা মঙ্গল হবে। এক। দুই হচ্ছে যে এটা আমরা শিখছি, মানে সবাই শিখতে হবে, কিন্তু শুধু মানে কি এখানে আমরা কয়জন শিখলে হবে না, সবাই শিখবেন। আমার মনে হয় সাধারণ জনগণ কিন্তু এখান থেকে অনেক শিক্ষা নিচ্ছে, কিন্তু আসলে দেখতেছে তারা, আসলে সবাই এখানে আসার সুযোগ হবে না, বাট তারা কিন্তু নিজের মন্তব্য করে। ৩ নম্বর হচ্ছে যে আইন প্রণয়নের বিষয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু কিছু আইন প্রণয়নের বিষয়ে এই চলতি সংসদের সময় কিন্তু আদালত থেকে কিন্তু অবজারভেশন কিন্তু দিয়েছেন, এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কেও কিন্তু কিছু অবজারভেশন দিয়েছেন। শুধু আইনের উপরে না, এবং তাদের যে ইনভেস্টিগেশন অথরিটির উপরে কিন্তু কিছু অবজারভেশন দিয়েছিলেন। এবং বিভিন্ন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, বিজিবিতে যখন নতুন পোশাক চালু হলো, তখন আমি পোশাক পরেছিলাম এবং অনুমতি নিয়ে পরেছিলাম। কিন্তু তখন হঠাৎ আমি আমাকে লোক বলছে, তুমি টিভি ছেড়ে দেখো, কি আলোচনা তোমাকে নিয়ে আছে। বলতে কোথাকার কোন কর্মকর্তা এই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, ওর চাকরি থাকার অধিকার নাই। হঠাৎ করে কিসের মধ্যে কি? উনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেন পড়েছি। এটা তো একটা প্রসেস, বিডিআর এর পুনর্গঠনে, বিজিবিতে গঠনের একটা পুনর্গঠন প্রসেস চলছিল, একটা মহাযজ্ঞ চলছিল। এবং এখানে আমি খুব শখ করে নিয়ে, মানে সরকারের আদেশ অমান্য করে একজন সার্ভিং জেনারেল নতুন পোশাক পরে আসবে, সেটা ঠিক না। টেস্ট এন্ড ট্রায়াল করছিলাম। যাই হোক, এখন এইসব বিষয়গুলি আমার যেটা মনে হয় যে পাকিস্তানের বিষয়টা আসছিল, এটা আমরা প্রায় মাঝে মাঝে বলে থাকি আর কি। বাংলাদেশের একটা সেনাবাহিনী আছে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে, তার নাম পাকিস্তান। এই পার্থক্য আর কি। আসলে পাকিস্তান সেনাবাহিনী দেশ আছে, বাংলাদেশের একটা বাহিনী আছে যার নাম সেনাবাহিনী। এটা আপনি যেটা বললেন আর কি, আমরা মাঝে মাঝে এরকম বলি আর কি। তো যাই হোক, আমরা অনেক ম্যাচিওর, অনেকের তুলনায় আশা করি আমরা এটাই রাখবো, এবং দেশ সামনের দিকে ভালো একটা সামনের দিকে। ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মঈনুল ইসলাম, মঞ্জুর হাসান বুলবুল, ব্রিগেডিয়ার জেলা অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন এবং মোফাজ্জল করিম, এবং আমাদের সাংবাদিক আসমা মিতা এবং আতিকুল আরিফিন। সবাই অত্যন্ত সুন্দরভাবে আলোচনা হয়েছে। অন্তত রাজনৈতিক তাপ উত্তাপের যেই ছোঁয়াটা আছে, অন্তত আমাদের এই আলোচনার মধ্যে নেই। এবং আমরা এই আলোচনাটাই আসলে সব লেভেলে, যেটা আমাদের আলোচকরা, আমাদের অতিথিরা প্রত্যাশা করেন, যে একাডেমিক জায়গা থেকে যাতে এই যে বিরোধটা, সেই বিরোধটা আসলে কি হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না, সেই দিকেই আমরা রাখতে চাই। আমরা পেছনে যেই নেপথ্যের কিছু শঙ্কা আশঙ্কা পাবলিক পারসেপশনের মধ্যে আছে, সেই বিষয়টা উঠে নিয়ে এসছি আমরা আলোচনার জন্য। কিন্তু আমরা ওইটাতেই বরং, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত বারবার বলছেন, যে আমরা ওই দিকে আমরা যেতে চাই না। আপনিও বলেছেন, অনেকেই বলেছেন, যে আমরা সাদা মনের মানুষ হিসাবে সাদা চোখেই সবকিছু দেখতে চাই, এবং এর মধ্য দিয়ে যদি শিক্ষা নেয়, তাহলে পাবলিক
যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে দুর্বল অবস্থার মধ্যে আছে সেগুলো কি পুনর্গঠন। সবচেয়ে বড় কথা হলো যে এই শিক্ষাটা রাজনীতিকদের এবং রাজনীতিকরাই পারে, যে পাবলিক সার্ভিস প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যদি তার জায়গায় দাঁড়ায়, নির্বাচন কমিশন, দুদক সবগুলো দাঁড়ায়, তাহলে আমার মনে হয় গণতন্ত্রের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।